করব দেখি। Okay. So today in this class, I'm going to talk with you about the practical use of modal and semi-modal auxiliary verb. So here you can see the definition of modal auxiliary verb. What is modal? Modals are auxiliary verbs. They are used with main verb to give additional meaning to the main verb. So এই যে মডাল ভার্ব গুলো আমরা দেখবো বা মডাল ভার্বের উপর ক্লাস করব বা সেমি মডাল গুলো সম্পর্কে জানবো, বাট এইটা দেখার আগে বা জানার আগে আমার এই বিষয়টা বুঝতে হবে যে এটা আমি কেন শিখবো। প্র্যাকটিক্যালি ইংলিশে স্পিকিং করতে গেলে বা ইংলিশে কথা বলতে গেলে এর গুরুত্বটা কোথায় হয়, মানে কোন জায়গাটাতে এই মডাল ভার্বের প্রয়োজন হয় ব্যবহার করার। তো সেইটা যদি আমি একটু প্র্যাকটিক্যালি আপনাকে দেখাই, আপনারা যারা প্রিভিয়াস ক্লাসগুলো করছিলেন আপনাদের মনে আছে কিনা যে আমি একটা কথা বারবার আপনাদেরকে বলছিলাম, প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি একটা সার্টেন স্ট্রাকচার লিখি, যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে মেইনলি একটা সার্টেন স্ট্রাকচার ব্যবহার করতে হয়। স্ট্রাকচারটার কথা কি বলছিলাম দেখেন, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে এই স্ট্রাকচারটা লাগে, অর্থাৎ একটা সাবজেক্ট থাকে, সাবজেক্টের স্থানে নাউন অথবা প্রোনাউন থাকে, তারপর ভার্ব থাকে। এই নাউন প্রোনাউন কি, এগুলোকে বলা হয় পার্ট অফ স্পিচ। আমরা যখন ইংলিশে একটা সেন্টেন্স তৈরি করি, প্রত্যেকটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডের একটা পার্টিকুলার নাম থাকে, যে নামগুলো আসে আপনার 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই পার্ট অফ স্পিচ সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, যে কোনো সেন্টেন্সের অ্যাকচুয়াল মিনিং বের করা যায়। তো যাই হোক, সাবজেক্টের পরেই প্রত্যেকটা সেন্টেন্সে, ইংলিশ সেন্টেন্সে কিন্তু ভার্ব বসাতে হয়, দেন আমার এক্সটেনশন বা অবজেক্ট থাকে, এবং এই ভার্বের গুরুত্ব কতটা এইটাও আমি আপনাদেরকে বলছিলাম। এখন আমি যদি এই স্ট্রাকচারটাকে মেনটেন করে সেন্টেন্স তৈরি করি, ইভেন আমি একটা বিষয় আপনাদের দেখাইছিলাম যে এই যে এক্সটেনশনের যে জায়গাটা, এখানে অবজেক্ট, কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল এগুলোরও কিভাবে ব্যবহার হয় বা এগুলোকে ইউজ করে কিভাবে ছোট ছোট ইংলিশ সেন্টেন্স থেকে অনেক লং সেন্টেন্স তৈরি করা যায়, এই বিষয়টাও আমি আপনাদেরকে বলছিলাম। তো যাই হোক, আমার আজকের মেইনলি আলোচনার বিষয় মডাল ভার্ব, আমরা সেইখানেই যাব। বাট তার আগে একটু বলি যে এই যে সেন্টেন্স, মানে এই স্ট্রাকচারটাকে ইউজ করে আমি যদি সেন্টেন্স তৈরি করি, আমার সেন্টেন্সটা কেমন হয়, যেমন আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট। আই ইট রাইস, খুবই প্রচলিত একটা বাক্য, তাই না? এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি, যে আমি ভাত খাই। আবার দেখেন, উই প্লে ফুটবল, বাংলা অর্থ কি, আমরা ফুটবল খেলি। এই যে একটা সেন্টেন্স, আমরা ফুটবল খেলি। ইউ ডু দা ওয়ার্ক, বাংলা অর্থ কি, তুমি কাজ করো। হ্যাঁ, তুমি কাজ করো। দেখেন, শি ড্রস আ পিকচার, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি, সে একটা ছবি আঁকে। মানে জাস্ট সাবজেক্ট শি, ড্রট আ ভার্ব, আ পিকচার, এটা আমার একটা অবজেক্ট বা এক্সটেনশনের অংশ। কথাটা বোঝেন আগে, তারপরে আমি মেইন জায়গাটাতে আসতেছি। দে গো টু স্কুল, বাংলা অর্থ কি, তারা স্কুলে যায়। রহিম লার্নস ইংলিশ, বাংলা অর্থ কি, রহিম ইংরেজি শেখে। তাহলে এই যে সেন্টেন্স গুলো আপনি এখানে দেখছেন, এই সেন্টেন্স গুলোর আপনি যদি টেন্স চেনেন বা টেন্স যদি বোঝেন, তাহলে বুঝতে পারছেন এই যে তিনটা সেন্টেন্স এখানে আছে, এই তিনটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সাবজেক্ট আছে, দেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর আমার অবজেক্ট। অর্থাৎ একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয় বা প্রতিদিন হয় বা রেগুলারিটি মেনটেন করে কেউ কোনো কাজ করে থাকে বা একটা কাজ হয়ে থাকে, এটাকে বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বিষয়টা একটু কেয়ারফুলি বোঝার ট্রাই করেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সে ছবি আঁকে, তারা স্কুলে যায়, রহিম ইংরেজি শেখে। কিন্তু আপনি যখন ইংলিশে স্পিকিং করবেন কারোর সঙ্গে বা ইংলিশে প্র্যাকটিক্যাল ওয়েতে কারোর সঙ্গে কথা বলবেন, একটা কনভারসেশন যখন আপনি তৈরি করবেন, when you want to make a conversation with someone or when you communicate with others people or foreigner, you need to change your sense, you need to change your time or thought। আপনি যখন কারোর সঙ্গে ইংলিশে কথা বলবেন বা কমিউনিকেশন করবেন, একটা কথাকে কিন্তু বিভিন্ন ওয়েতে, বিভিন্ন টাইমে, বিভিন্ন সেন্সে বলতে হয়। একটা স্টেবল পজিশনে কথা রেখে বলা যায় না। অর্থাৎ আমাদের কথাকে বিভিন্ন ওয়েতে বলতে হয়। মানে কি, এই যে আমি ভাত খাই, এখন কেউ যদি আপনাকে বলে যে আপনি কি ভাত খেয়েছেন, আপনার কি বলতে হবে, হ্যাভ ইউ ইটেন রাইস? না, আমি খাইনি, আই ডিডেন্ট ইট রাইস। আমি খাবো, আই উইল ইট রাইস। আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস। তুমি কি ভাত খাবে না, ওন্ট ইউ ইট রাইস? আমি তো সকাল থেকে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। তার মানে কি দেখেন, এই যে ইট মানে খাওয়া, এই খাওয়া কথাটাকে আমরা ঠিক কতগুলো ওয়েতে, কতগুলো টাইমে বা কতগুলো সেন্সে নিতে পারি বা বলতে পারি, এই জিনিসটা কিন্তু আমাদের দরকার। আমরা ইংলিশে স্পিকিং করতে পারি না বা কথা বলতে পারি না, এর মেইন রিজনটা হচ্ছে সিচুয়েশন অনুযায়ী ভার্বটাকে সঠিক ফর্মে বসাতে পারি না। অর্থাৎ একটা কথা আমি যখন বাংলায় ভাবতেছি, সেটা ইনস্ট্যান্টলি কোন টেন্সে হবে। আমরা অনেকে আছি টেন্সের স্ট্রাকচার জানি, বাট টেন্সের স্ট্রাকচার
স্ট্রাকচার জানা সত্ত্বেও প্র্যাকটিক্যালি কথাটাকে কিভাবে আমি প্রোভাইড করব আমার স্পিকিং এ বা আমার কনভারসেশনে, সেটা আমরা বুঝতে পারি না। অর্থাৎ এইখানে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই ইট এর বাংলা অর্থ হচ্ছে খাওয়া। এখন আপনি যখন প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কনভারসেশন করবেন তখন বিভিন্ন ওয়েতে একটা কথাকে বলা হয়। অর্থাৎ এই যে ইট মানে খাওয়া, এই খাওয়া কথাটাকে ঠিক কতগুলো টাইমে, কতগুলো সেন্সে, কত ভাবে, কতগুলো ওয়েতে বলা যেতে পারে, এই জিনিসটাই কিন্তু আমাদের শিখতে হয় বা দরকার হয়। যে আমি ভাত খাই, আমি খেয়েছিলাম, আমি খাচ্ছিলাম, বা আমি খাবো, আমি সকাল থেকে খাচ্ছি, হ্যাঁ আমি খেতে থাকবো, আমি খেয়েছি। অর্থাৎ খাওয়া কথাটাকে কতভাবে নেওয়া যায়। সো এই যে টাইমের চেঞ্জ করার জন্য আমরা জানি যে টেন্স শিখতে হয়। একটা কথাকে বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন ফাংশনে বলার জন্য টেন্স শিখতে হয়, যেটা আমি গতকালকে আপনাদের যে ক্লাসটা নিয়েছিলাম। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 প্রকার টেন্স আছে, আপনারা জানেন, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং এই 3টা টেন্সের আবার 4টা করে ভাগ আছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশের টেন্সের স্ট্রাকচার 3 এ 4 এ 12টা। টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। অর্থাৎ আপনি যদি 12টা টেন্সের স্ট্রাকচার জানেন, একটা কথাকে আপনি 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে, 12টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন। অর্থাৎ একটা কথাকে ঠিক কতগুলো ওয়েতে বলা যায়। তো যেমন এইখানে কিছু সেন্টেন্স আছে, খেয়াল করেন তো, যে হি ড্রাইভস আ কার। দেখেন সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। আমার পরিবর্তনটা কোথায় হয় দেখেন, সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। সাবজেক্ট থার্ড পারসনের জন্য এই ড্রাইভের সঙ্গে একটা এস হয়েছে, এটাকে থার্ড পারসন ফর্ম। সো সে একটা গাড়ি চালায়। যখনই আমি বলতেছি সে একটা গাড়ি চালিয়েছিল, এটাকে বলা হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। যেমন হি ড্রোভ আ কার। আমি যদি বলি সে গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। সে গাড়ি চালাইতেছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। একটা কাজ হয়ে গেছে, বাট খুব বেশিক্ষণ আগে হয়নি, রিসেন্টলি কাজটা সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ দেখেন, একটা কথার যখন পরিবর্তন হয়, যখন একটা কথা টাইমের পরিবর্তন হয় বা সেন্সের পরিবর্তন হয়, এই পরিবর্তনটা কিভাবে হয়? সাবজেক্ট কিন্তু সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। পরিবর্তনটা হয় হচ্ছে টেন্সের স্ট্রাকচার মেইনটেইন করে, ভার্বের ফর্মেট চেঞ্জ করে। এই যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ভার্ব থাকে, ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। এই যে করা, হওয়া, থাকা, খাওয়া, চলা, বলা, লেখা, দেওয়া, নেওয়া, এগুলোকে আমরা ভার্ব বলি। এই প্রত্যেকটা ভার্বের ফর্ম আছে কিন্তু, ফরমেশন বা কনজাগেশন অফ ভার্ব। যেমন ইট, এট, ইটেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, ডু, ডিড, ডান। এই যে ভার্বের ফর্ম আছে না, এক একটা ফর্ম কিন্তু এক একটা টেন্সের স্ট্রাকচারে বসে সেন্টেন্সের টাইমের চেঞ্জ হয় বা অর্থের পরিবর্তন ঘটায়। এই ভার্বের ফর্মগুলো শেখা লাগে, যেটা আমি গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম। এই ভার্বের ফর্মগুলোকে মেইনটেইন করে বিভিন্ন টেন্সের স্ট্রাকচারে বসিয়ে আমাদের সেন্টেন্সের টাইমের বা থট বা সেন্সের চেঞ্জ হয়। বাট ইংলিশের সর্বোচ্চ টেন্সের স্ট্রাকচার হচ্ছে 12টা। আপনি যদি 12টা টেন্সের স্ট্রাকচার জানেন, একটা কথাকে বা একটা ভার্বকে 12 ভাবে, 12 দিকে, 12টা টাইমে বা 12টা ওয়েতে নিতে পারবেন বা বলতে পারবেন। বাট এই 12টা টেন্সের স্ট্রাকচার আপনার মনের ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট নয়, যেটা আমি লাস্ট ক্লাসে বলছিলাম। এর জন্য আপনাকে আরো জানতে হয়, আপনার মনের হোল সেন্সটাকে আরো ব্রডেন্স করার জন্য, আরো বাড়ানোর জন্য আপনাকে জানতে হয় মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে 18টা মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে, প্রায় 18টার মতো। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, এম, ইজ, আর, ওয়াজ, আর, সাপোজ টু, গোয়িং টু। এগুলোকে মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে। সো এদের ব্যবহার যদি জানেন, আপনার হোল থট বা সেন্সটাকে, অর্থাৎ হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। যে কোনো কিছুকে আপনি ইংলিশে প্রোভাইড করতে পারবেন। অর্থাৎ আপনি যদি বলেন যে সে গাড়ি চালাতে পারে, আপনি কোন টেন্সের স্ট্রাকচার দিয়ে বলবেন? কোন টেন্স দিয়ে কিন্তু এই কথাটা বলতে পারবেন না। বা তার গাড়ি চালানো উচিত, বা সে গাড়ি চালাইতো, বা তাকে গাড়ি চালাতে হবে, হ্যাঁ, বা তার আজ গাড়ি চালানোর কথা, কোন টেন্স দিয়ে বলতে পারবেন না। তো এই কথাগুলো বলার জন্য আমার এই মডাল ভার্বের ব্যবহার শেখা লাগে। যে হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল বা সে গাড়ি চালাইতো। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হ্যাঁ, ইজ সাপোজ, এটা বলা হয় সেমি মডেল। তো এই সেমি মডেল গুলোকে আমি ইন ডিটেলসে দেখাবো, এবং আপনারা লাস্ট পর্যন্ত থাকলে আজকের এই ক্লাস থেকে আমি আরেকটু
আরেকটা বিষয় দেখাই দিব, এই যেটার কথা এইমাত্র আমি বললাম যে আমরা অনেকেই আছি টেন্সের স্ট্রাকচার জানি বা এই মডাল ভার্ব গুলোকেও চিনি, অর্থ বুঝি, কিন্তু প্র্যাকটিক্যালি যখন কনভারসেশন করতে যাই, একটা কথা যখন আমি বাংলায় ভাবি, আমি ঠিক বুঝে উঠে পারি না যে এই সেন্টেন্সটাকে বা এই কথাটাকে আমি কোন টেন্সে লিখলে কারেক্ট হবে। তো তার জন্য আমি আপনাদের কিছু কনভারসেশন প্র্যাকটিস করাবো। এখানে কিছু কনভারসেশন আছে, বেঙ্গলি সেন্টেন্স লেখা আছে, বিকজ ইউ নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি। সো when you speak in English, or when you think any kinds of sentences in English, firstly Bengali sentences comes to your mind firstly, so then you try to convert it into English, because আপনি জানেন যে আমাদের ব্রেনে অলরেডি একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টল করা আছে, আমরা আমাদের মাদার টাং বেঙ্গলি। সো প্রাইমারি লেভেলে যে কোনো কিছু আপনি ইংলিশে বলতে গেলে বা লিখতে গেলে বাংলাটাই কিন্তু আগে ব্রেনে চলে আসে। তো যে কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেগুলোকে কিভাবে ইংলিশে বলা যায় বা লেখা যায় সঠিক টেন্স ধরে, সেই বিষয়টা আমি একটু আপনাদেরকে দেখাবো, সেই বিষয়টার প্র্যাকটিস আমি করাবো। আপনারা লাস্ট পর্যন্ত থাকলে এটা পাবেন, করতে পারবেন। তো দেখেন, যে কথাটা আমি বলছি, তাহলে আমার যে মেইন কথা, আমি ইংলিশে 12টা টেন্সের স্ট্রাকচার আছে এবং 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে, টোটাল স্ট্রাকচার হচ্ছে 30টা। আপনার যদি এই 30টা স্ট্রাকচার সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, আপনি 30 ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন একটা ভার্বকে ইউজ করে। অর্থাৎ একটা ভার্বকে বা একটা কথাকে 30টা ওয়েতে, 30টা টাইমে, 30টা সেন্সে, 30 দিকে আপনি নিতে পারবেন বা বলতে পারবেন। কথাটা বোঝেন, শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। এখন আমি এই যে আঁকা কথাটা সে আঁকে, এই কথাটাকে ঠিক কতগুলো টাইমে বা কতগুলো সেন্সে বা কতগুলো ওয়েতে, কতগুলো অর্থে পরিবর্তন করতে পারি, এই জিনিসটারই কিন্তু আমার দরকার হয় ইংলিশে স্পিকিং করার ক্ষেত্রে, এবং এইটাই আমরা ইনস্ট্যান্টলি মুখের উপর আনতে পারি না, তাই কথা বলতে পারি না। তো টেন্সের স্ট্রাকচারে মূলত বিভিন্ন ধরনের ভার্বের ফর্ম বসে, যেমন এই ড্র, এর পাস্ট ফর্ম ড্রিউ। আপনি যদি বলেন হি ড্রিউ আ পিকচার, বাংলা অর্থ সে একটা ছবি এঁকেছিল। আপনি যদি বলেন শি হ্যাজ ড্রন আ পিকচার, হ্যাজ প্লাস ভি3, সে একটা ছবি এঁকেছে, DRAWN, এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনি যদি বলেন শি উইল ড্র আ পিকচার, সে একটা ছবি আঁকবে। আপনি যদি বলেন শি ইজ ড্রয়িং আ পিকচার, সে একটা ছবি আঁকতেছে। তো এইভাবে যদি আপনি টেন্স জানেন, সর্বোচ্চ 12টা ওয়েতে একটা কথাকে বলতে পারবেন বা নিতে পারবেন। অর্থাৎ সাবজেক্ট শি, অবজেক্ট এ পিকচার, এই ভিতরে ভার্বের জায়গাটা পরিবর্তন হয়। কিন্তু শুধু টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না, এর জন্য মডাল সেমি মডেলের ব্যবহার শিখতে হয়। সো মডাল ভার্ব এরা আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স ক্রিয়েট করে। অর্থাৎ আপনি যদি বলেন সে ছবি আঁকতে পারে, আপনি কিন্তু কোনো টেন্সের স্ট্রাকচার মেনটেন করে কথাটাকে বলতে পারবেন না। তো তার জন্য আপনাকে ইউজ করতে হবে এই ক্যান ভার্বকে, যে শি ক্যান ড্র আ পিকচার, সে ছবি আঁকতে পারে, সে ছবি আঁকতে পারতো, শি কুড ড্র আ পিকচার, সে ছবি আঁকতে পারতো, সে ছবি আঁকতো, হি উড ড্র আ পিকচার, উড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, ছবি আঁকতো। সে অবশ্যই ছবি আঁকবে, হি মাস্ট ড্র আ পিকচার। অর্থাৎ তার ছবি আঁকার কথা, হি ইজ সাপোজ টু ড্র আ পিকচার, তাকে ছবি আঁকতে হবে, হি হ্যাজ টু ড্র আ পিকচার। এগুলোকে বলা হয় মডাল বা সেমি মডাল ভার্ব। অর্থাৎ আমি কি বলতেছি আবারও বোঝেন, আজকে যে আমি এখনো কিন্তু মেইন টপিকের মধ্যে আসিনি। এই যে মডাল ভার্বের উপর আপনাদের ক্লাস নিব বা আমরা আজকে মডাল ভার্বটা শিখবো, বাট এইটা কেন শিখবো, এটা শেখার মেইন রিজনটা কি? আমরা শুধুমাত্র টেন্স শিখে বা টেন্সের স্ট্রাকচার শিখে আমরা কি করি, বিভিন্ন টাইমে একটা কথাকে প্রোভাইড করি বা বিভিন্ন ওয়েতে কথা বলি, বাট শুধু টেন্স দিয়ে মনের এই সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করা কখনোই সম্ভব হয় না। এর জন্য আমাদের শিখতে হয় মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্বের প্র্যাকটিক্যাল ব্যবহার। এই মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার শিখলে কি হয়, মনের হোল সেন্সটাকে বা থটটাকে আরো ব্রডেন্স করা যায়, আরো বাড়ানো যায়। যে কোনো কথা আপনি বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেটা করতে পারবেন। এবং আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই টেন্সের 12টা স্ট্রাকচার আর 18টা মডাল সেমি মডাল, 30টা স্ট্রাকচার সম্পর্কে বা 30টা সেন্স বা এই 30টা ইউজ যদি আপনার ভালোভাবে জানা থাকে, আপনি যে কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে ইংলিশে আপনি ডাইভার্ট করতে পারবেন। শুধুমাত্র মেইন ভার্বের বাংলা অর্থ এবং ফর্ম শেখা লাগে, আর কিছু না। ইংলিশ শেখার জন্য এই 30টা স্ট্রাকচারের বাইরে, বিশেষ করে স্পোকেন ইংলিশের জন্য আর কোনো কিছুর দরকার হয় না। এটা তাহলে কেন শিখবো আমরা? আমি আবারও বলছি, যে মডাল ভার্ব কেন শিখবো, শুধু টেন্স দিয়ে মনের সম্পূর্ণ কথাগুলো
বা ভাবগুলোকে প্রকাশ করা যায় না বিধায় এই মডাল সেমি মডেলের ব্যবহার শিখতে হয়। যারা আলাদা ক্যাটাগরির কিছু সেন্টেন্স ক্রিয়েট করে, এরা মূলত প্রবাবিলিটি, পসিবিলিটি, অ্যাবিলিটি, হ্যাঁ, সম্ভাবনা, সামর্থ্য, এই ধরনের সেন্স গুলো এরা প্রকাশ করে। সো এদেরকে শিখতে পারলে যে কোনো কিছু আপনি বাংলায় ভাবেন, আপনি এই ভার্ব গুলোকে ব্যবহার করে এটার পর একটা মেইন ভার্ব এনে ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারবেন। কোথাও কোনো মানে প্রবলেম আপনি ফেস করবেন না। আমাদের মেইন প্রবলেমটা কিন্তু এই জায়গায় হয়, আমরা বিভিন্ন টাইমে একটা কথাকে চেঞ্জ করতে পারি না, একটা সেন্সের অর্থের পরিবর্তন করতে পারি না। তো এই যে পর্যন্ত বললাম, আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন যে এই মডাল ভার্বটা আমরা কেন শিখবো বা শেখার মেইন রিজনটা কি বা উদ্দেশ্যটা কি? কেউ কি বুঝছেন? ওকে, তাহলে আমরা এবার মেইন টপিকের মধ্যে আসি। খেয়াল করেন, আমি অনেকগুলো বিষয় দেখাবো, মডেল কমপ্লিট করে সেমি মডেলের কাছে আসবো, তারপর আমি আপনাদের একটু কনভারসেশন প্র্যাকটিসের দিকে যাব। তো বোঝার ট্রাই করেন। তো প্রথমত, if I comes to the definition of modal verb, here you can see modals are auxiliary verbs. দেখেন, modal হচ্ছে auxiliary verbs. They are used with main verb to give additional meaning to the main verb. তারা ব্যবহৃত হয় আর ইউজড, আর প্লাস ভি3, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের একটা সেন্টেন্স, মেইন ভার্বের সাথে মেইন ভার্বকে অতিরিক্ত তথ্য দিতে বা অর্থ দিতে। এই অধ্যায়ে খেয়াল করেন, মডেল গুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডেলের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে বসবে, কখনো পরিবর্তন হবে না। অর্থাৎ ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো কখনো বসানো যায় না। এটা একটা বেনিফিট কিন্তু এই মডেল ভার্ব শেখার। অর্থাৎ বিষয়টা কি, আপনি যখন এই মডেল ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করবেন, আপনার যে মডেলই আপনি ইউজ করেন না কেন, আপনার মডেলের পরে, মানে সেটা ক্যান হোক বা কুড, মে হোক বা মাইট, শ্যাল হোক বা শুড, উইল হোক বা উড, মডেলের পরে মেইন ভার্বটা অলওয়েজ রুট ফর্ম বা ভার্বের প্রেজেন্ট ফর্মে হবে। এই বিষয়টা ব্রেনে রাখবে। কিন্তু এই মডাল ভার্ব গুলো কিন্তু সেন্টেন্সে একটা মেজর রোল প্লে করে। মডাল মানে কি? এগুলো কিন্তু অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি? হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি? যারা অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। যেমন টেন্সের ক্ষেত্রে প্রাইমারি অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয় হেল্পিং ভার্ব হিসাবে, অন্যান্য মেইন ভার্বের আগে বসে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব। আর এরা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, এরা নিজেরাই আলাদা ক্যাটাগরির একটা সেন্স ক্রিয়েট করে। কিন্তু টেন্সের ক্ষেত্রে আমাদের ওই প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলোর পরে, অর্থাৎ অ্যাম, ইজ, আর, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে যে মেইন ভার্বটা থাকে, সেই মেইন ভার্বটা কিন্তু বিভিন্ন ফর্মে বসে থাকে। কখনো ভার্বের সঙ্গে আইএনজি হয়, ইডি, বা তারপরে এস, ইএস, টিএন, বিভিন্ন ধরনের ফর্ম আমরা ভার্বের পর বসাই, মেইন ভার্বের বিভিন্ন ফর্মে চেঞ্জ করি। কিন্তু এই মডাল অক্সিলারি ভার্বের উপর, মানে এরাও অক্সিলারি ভার্ব, এদের পরে মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না। কিন্তু মডাল ভার্ব গুলো সেন্টেন্সে একটা মেজর রোল প্লে করে। মানে কি জানেন, বিষয়টা বোঝেন। প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলো যখন সেন্টেন্সে বসে, তখন কিন্তু ওই অক্সিলারি ভার্ব গুলোর কোনো মানে থাকে না, কিন্তু মডাল ভার্বের একটা মানে থাকে। যেমন মনে করেন, কথাটা বোঝেন একটু, মনে করেন আমি যদি বলি আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে, এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে আমার একটা বই আছে। এই হ্যাভ মানে আমরা জানি আছে, কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি, আই হ্যাভ বট আ বুক, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে আমি একটা বই কিনেছি। দেখেন, উপরের সেন্টেন্সও হ্যাভ ব্যবহার করছি। এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাভটা এখানে মেইন ভার্ব। কিন্তু পরে যে সেন্টেন্সটা আমি লিখলাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স, অর্থাৎ এই হ্যাভটা অক্সিলারি ভার্ব, আর এই বট, বাই মানে কেনা, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বট, মানে হচ্ছে আমি কিনেছি। আই হ্যাভ বট আ বুক, আমি একটা বই কিনেছি। তো এইখানে কিন্তু একটা হ্যাভ আমার আছে, কিন্তু এই সেন্টেন্স, এই হ্যাভের, আমরা জানি যে হ্যাভ মানে আস হয় কারসে আছে, কিন্তু এই সম্পূর্ণ সেন্টেন্সটাতে আমি কি আছে নামে কোনো শব্দের উচ্চারণ করছি? জাস্ট কি বলছি, আমি একটা বই কিনেছি। কিন্তু উপরের সেন্টেন্সে বলছি যে আমার একটা বই আছে, কারণ এই হ্যাভটা মেইন ভার্ব, এটার অর্থ দিচ্ছে। কিন্তু এই যে হ্যাভটা, এটার কিন্তু কোনো অর্থ দেয় না। এই বাই মানে কেনা, বট আমি কিনেছি, মূলত অর্থ এইটারই দেয়। অর্থাৎ এই অক্সিলারি ভার্ব গুলো যখন সেন্টেন্সে বসে, অক্সিলারি মানে একটা মেইন ভার্বের আগে যখন এই ভার্ব গুলো বসে, তখন এরা মূলত একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ বা সেন্টেন্সটাকে ওই সেন্স মেনটেন করার জন্য বসে থাকে, কিন্তু এই ভার্ব গুলোর অ্যাকচুয়াল কোনো মানে থাকে না। যেমন মনে করেন আপনার ডু মানে করা, এখন আমি যদি বলি আই ডু দা ওয়ার্ক,
এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? যে আমি কাজ করি, আমি কাজ করি। এই ডুটা এখানে মেইন ভার্ব, ডু মানে করা। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে ডু ইউ লার্ন ইংলিশ, আপনি কি জানেন যে ডু মানে করা, হ্যাঁ, করা একারেরা করা। কিন্তু এই সেন্টেন্সটাতেও আমি কিন্তু ডু নামের শব্দটা ব্যবহার করছি, কিন্তু এইখানে করা নামের কোনো উচ্চারণ কি হচ্ছে যখন আমি এটা বাংলায় বলতেছি? এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? যে তুমি কি ইংরেজি শেখো, অর্থাৎ এই লার্ন মানে কি? লার্ন মানে শেখা। এই শব্দটারই অর্থ আসতেছে যে তুমি কি ইংরেজি শেখো, আর এই ডুটা বসতেছে জাস্ট কোশ্চেন করার জন্য যে তুমি কি ইংরেজি শেখো। এই ডু মানে যে করা, সেই করা কথাটা এই সেন্টেন্সের মধ্যে কিন্তু কোথাও আসবে না, কারণ এখানে এই ডুটা অক্সিলারি ভার্ব, এখানে একটা মেইন ভার্ব আছে লার্ন। অর্থাৎ এই ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, অ্যাম, ইজ, ওয়াজ, আর এরা মেইন ভার্ব হিসেবেও সেন্টেন্সে বসে, অক্সিলারি ভার্ব হিসেবেও বসে। তো মেইন ভার্ব হিসেবে বসলে এদের কোনো মানে এদের অর্থ আছে, প্রত্যেকটা মেইন ভার্ব হিসাবে এদের অর্থ দেয়। কিন্তু যখন অক্সিলারি ভার্ব হিসাবে বসে, অর্থাৎ অন্য আরেকটা মেইন ভার্বের পূর্বে এরা বসে, তখন কিন্তু এই ভার্বগুলোর কোনো অর্থ হয় না। এরা জাস্ট একটা সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্ট্রোগেটিভ করার জন্যই ব্যবহৃত হয়। কিন্তু মডাল ভার্ব যেটা, সেটা কিন্তু আমার সেন্টেন্সে অর্থ দেয়। যেমন আমি যদি বলি আই ক্যান বাই আ বুক, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? দেখেন এখানে আই সাবজেক্ট, ক্যান অক্সিলারি ভার্ব, বাইটা মেইন ভার্ব, আ বুক এটা আমার অবজেক্ট। তো এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে আমি একটা বই কিনতে পারি, অর্থাৎ ক্যান মানে পারা, বাই মানে কেনা, আমি একটা বই কিনতে পারি। এখানে কিন্তু হ্যাভ অক্সিলারি ভার্ব, বট মেইন ভার্ব, কিন্তু এই হ্যাভ এর কিন্তু কোনো অর্থ এখানে দেয় না, কিন্তু এই সেন্টেন্সটাতে ক্যান এর অর্থ দেয়। অর্থাৎ বিষয়টা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব এগুলো টেন্সের স্ট্রাকচারে বসে, মেইন ভার্বের পূর্বে বসে, এদের কোনো অর্থ বা কোনো মিনিং আসে না যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে। কিন্তু মডাল অক্সিলারি ভার্ব এরাও এক একটা মেইন ভার্বের আগে বসে, কিন্তু এরা সেন্টেন্সে একটা মেজর রোল প্লে করে। আরেকটা বিষয় কি, টেন্সের স্ট্রাকচারে এক একটা স্ট্রাকচারে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, পাস্ট টেন্সে ভার্বের পাস্ট ফর্ম বসে, অর্থাৎ ভার্বের সঙ্গে ডি, ইডি, টিএন এরকম যুক্ত হয়। কন্টিনিউয়াস টেন্স গুলোতে ভার্বের সঙ্গে আইএনজি বসে, মেইন ভার্বের কিন্তু ফর্মের চেঞ্জ হয়। কিন্তু মডাল ভার্ব শেখার একটা সুবিধা হচ্ছে, যে মডালই হোক না কেন, আমার মডালের পরে মেইন ভার্বটা বেস ফর্মে হবে, কখনো মডাল ভার্বের সঙ্গে এস, ইএস, ডি, ইডি, আইএনজি এগুলো বসবে না। অর্থাৎ দেখেন, কিন্তু কি বলছি, মডাল ভার্ব গুলো সেন্টেন্সে একটা মেজর রোল প্লে করে। যেমন ক্যান মানে পারা, কুড মানে পারা অতীত অর্থে বসে, মে সম্ভাবনা অর্থে বসে, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়। দেখেন এই মডাল ভার্ব গুলো সেন্টেন্সে মেজর রোল প্লে করে। তো মডাল ভার্ব শেখার আগে আগে কিন্তু এই মডালের মিনিং গুলো, অর্থাৎ এই শব্দের অর্থগুলো আমাদের জানা উচিত, তাহলে মডাল দিয়ে সেন্টেন্স তৈরি করতে অনেক বেশি সুবিধা হয়। উড অতীত অভ্যাস অর্থে বসে, এই উড মানে এই মডেল গুলো আমি আরেকটু বলি, এগুলো কিন্তু অনেক বৈচিত্র্যময়, এরা যে একটাই মিনিং দেয় এরকম না, বাট মেইনলি এই মিনিংটা দিয়ে থাকে। বাট এইটা ছাড়াও এই প্রত্যেকটা মডেল ভার্বের উপরে আমার ডিটেলস ক্লাস আছে। হ্যাঁ, সো ইউজ টু এটা অতীত অভ্যাস অর্থে বসে, শুড উচিত অর্থে বসে, ওট টু এটা উচিত অর্থে বসে। বাট এদের পার্থক্য কি জানেন? দেখেন, সিম্পলি বা ইন জেনারেলি কোনো কিছু করা উচিত এই অর্থে শুড বসে। যেমন আমার এখন বাড়ি যাওয়া উচিত, আই শুড গো হোম। আমার বাজারে যাওয়া উচিত, আই শুড গো টু মার্কেট। হ্যাঁ, জাস্ট কোনো কিছু আমার বই পড়া উচিত, আই শুড রিড বুক। সিম্পলি বা ইন জেনারেলি কোনো কিছু করা উচিত, এইখানে আপনার ব্যবহার করা হয় শুডের। কিন্তু আপনি যদি ফর্মালি কোনো কিছু করতে চান, অর্থাৎ একটা পলাইটনেস এর সঙ্গে, বা এমন কোনো কাজ যেটা করা আপনার একটা ডিউটি বা রেসপন্সিবিলিটি অর্থাৎ দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে, সেই জায়গাটাতে শুড ব্যবহার না করে যদি ওট টু ব্যবহার করেন, দ্যাট উইল বি বেটার। ফর এক্সাম্পল, আই ওট টু সার্ভ মাই কান্ট্রি, আমার দেশের সেবা করা উচিত, অর্থাৎ ইনস্টেড অফ শুড ইউ ক্যান ইউজ হিয়ার ওট টু। আই ওট টু সার্ভ মাই কান্ট্রি, আমার দেশের সেবা করা উচিত। আই ওট টু অবে মাই প্যারেন্টস, আমার পিতামাতাকে মান্য করা উচিত। আই ওট টু অবে মাই প্যারেন্টস, এই জায়গাটাতে ওট টু বসানো যায়। হ্যাঁ, এই উড আর ইউজ টুরও পার্থক্য আছে। সিম্পলি কোনো কিছু অতীতে কেউ করতো বা হতো, উড বসে। আর কোন একটা কাজের প্রতি কেউ অ্যাডিক্টেড ছিল বা অভ্যস্ত ছিল, এমন কোনো কাজ যে সে না করে পারতো না, এই জায়গাটাতে মূলত ইউজ টু বসে। একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি, এগুলো ডিটেলস ব্যবহার আছে। মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা। দেখেন এগুলো কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। ডেয়ার টু মানে সাহস করা, অর্থাৎ এই ভার্ব গুলোর পরে আরেকটা মেইন ভার্ব বসে প্রেজেন্ট ফর্মের। উড বেটার বা র্যাদার এর মানে হচ্ছে বরং, উচিত বা ভালোই।
এবার সেন্টেন্স কিভাবে তৈরি হয় দেখেন, গতকাল যারা টেন্সের ক্লাস করছিলেন, আপনারা যারা গতকালকের ক্লাসে উপস্থিত ছিলেন, আমি এরকম একটা টেবিল আপনাদের দেখাইছিলাম যে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, আমাকে সাবজেক্ট বসাতে হয়। এখন সাবজেক্টটা কি? সাবজেক্ট মানে একটা কথা যখন ইংলিশে বলা হয় বা একটা কাজ যখন করা হয়, কেউ যখন মানে কেউ তো একজন কাজটা করে। একটা সেন্টেন্সের সাবজেক্ট কি হতে পারে? সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, বা ইউ, বা হি, বা শি, বা দে, বা ইট, বা রানা, এরকম। এই সাবজেক্টের পরে কিন্তু আমার মডাল ভার্ব গুলো বসবে, এবং মেইন যে ভার্ব, এটার বেস ফর্ম বা রুট ফর্ম বসবে। মেইন ভার্বের ফর্মের কিন্তু চেঞ্জ হবে না, তারপর অবজেক্ট। ফর এক্সাম্পল, হিয়ার ইউ ক্যান সি, ইফ আই সে আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি। আই মাইট স্পিক ইংলিশ, আমি বলতেও পারতাম। আচ্ছা, এদের পার্থক্য কি জানেন? দেখেন, এই ক্যান মানেও পারা, কুড মানে পারতাম, মে মানেও পারা, মাইট মানে পারতাম। বাট এদের পার্থক্যটা হচ্ছে ক্যান এবং কুড, এরা অ্যাবিলিটি অর্থে পারা বোঝায় বা সামর্থ্য অর্থে। যেমন আমি একটানা 10 মাইল দৌড়াতে পারি, আই ক্যান রান 10 miles at a stretch, so that is my ability। বা আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল। বা আমি 10 কেজি ভার বহন করতে পারতাম, আই কুড টেক 10 কেজি লোড। সো দ্যাট ইজ মাই অ্যাবিলিটি, আমার সামর্থ্য আছে, দম আছে, ক্ষমতা আছে, তাই আমি এই কাজগুলো করতে পারি। আর মেটা হচ্ছে সম্ভাবনা অর্থে পারা বোঝায়। এই মে মানেও পারা, পয়াকার রয়াকার। যেমন আজ বৃষ্টি হতে পারে, সো দ্যাট ইজ পসিবিলিটি। সো ইট মে রেইন টুডে, সে আজ আমাদের বাড়িতে আসতে পারে। হি মে কাম টু আওয়ার হোম, সে আমাদের বাড়িতে আসতে পারতো। হি মাইট কাম টু আওয়ার হোম, সে আসতে পারতো। সো সম্ভাবনা অর্থে মে বসে, আর সামর্থ্য অর্থে বা অ্যাবিলিটি অর্থে ক্যান বসে। আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। খেয়াল করেন, আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ওড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজি বলবো। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা প্রয়োজন। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি বা সাহস দেখাই। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, হ্যাঁ, আমি ইংরেজি বলার সাহস দেখাই। অর্থাৎ আমার আগে মডাল ভার্বগুলোর অর্থ জানতে হবে, কারণ এই মডালের অর্থ অনুসারে এক একটা মেইন ভার্ব বসালে সেইভাবে সেন্টেন্সটার অর্থ আসে। তো এই ক্লাসটা শেষ হলে আমি আপনাদের পিডিএফ ফাইল যখন দিব, পিডিএফ দিলে আপনারা এইভাবে এগুলো প্র্যাকটিস করে ফেলবেন। আপনাদের এই ফ্রি ক্লাসে আপনারা জানেন গতকালও আমি টেন্সের, আজকে আর কি গত ক্লাসে টেন্স বা ভার্বের ফর্মের পিডিএফ আমি পাঠিয়েছি, তো এটা আমি পাঠিয়ে দিব আপনাদের যারা ফ্রি ক্লাস করছেন। সো এই জায়গাটাতে দেখেন কিভাবে সেন্টেন্স গুলো তৈরি হচ্ছে, ভালোভাবে বোঝেন। ফার্স্টে আমার সাবজেক্ট আছে, দেন মডাল ভার্ব গুলো আছে, দেন মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। আবারও বলছি, খেয়াল করেন, আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারতাম। আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতেও পারি। মানে দেখেন, এইখানে মেটার ব্যবহার করা মানে কেমন জানেন? মনে করেন আপনি যখন বলছেন আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিলটা আমার মধ্যে আছে, দ্যাট ইজ মাই অ্যাবিলিটি, আমি পারি ইংলিশ। কিন্তু যখন আমি বলছি আই মে স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতেও পারি, মানে হয়তো এখন আমি আপনাদের সঙ্গে ইংরেজিতে কথা বলবো, আবার নাও বলতে পারি। আমি এখন বাংলায় লেকচার দিচ্ছি, but now I may speak English in front of you, that how to use modal auxiliary verb in sentences practically. So first of all, for using modal auxiliary verb, you have to know the actual word meaning of modal auxiliary verb, and you should focus that when you make sentences by using modal auxiliary verb, the main verb will be root form or base form. You don't need to add s, es, d, ed or ing with main verb. Just you have to put the base form of main verb when you make sentences by using modal auxiliary verb. এই যে একটু কথা আমি ইংলিশে এখন বললাম। সো এই যে আমি ইংরেজি বলতে পারি, এটা আমার অ্যাবিলিটি, আমি পারি, আমার সামর্থ্য আছে। কিন্তু আমি যদি বলি আমি এখন ইংরেজি বলতে পারি, আপনাদের সাথে আমি বাংলায় লেকচার দিচ্ছি, এখন একটু ইংরেজিতে কথা বলতে পারি, মানে আমি হয়তো এখন বলবো। সো এই জায়গাটাতে ক্যান
ইউজ না করে আমি মে ইউজ করলে কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হয়। সো আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজিতে কথা বলা উচিত। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতাম। আই মাস্ট স্পিক ইংলিশ, আমি অবশ্যই ইংরেজিতে কথা বলবো। তারপর দেখেন হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সাবজেক্ট হি, ক্যান ভার্ব, মডাল ভার্ব, ডু মেইন ভার্ব, তো সে কাজটা করতে পারে। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো, সাবজেক্ট হি, দেন ইউজ টু, সুইমটা মেইন ভার্ব। মাদার ইউজ টু রিসাইট হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারতো। হিমেল উড গো টু সিনেমা অ্যাট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। সো এইভাবে ফার্স্টে সাবজেক্ট, দেন মডাল ভার্ব, দেন মেইন ভার্ব, তারপর অবজেক্ট, এইভাবে বসিয়ে আমরা কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারি মডাল অক্সিলারি ভার্ব দিয়ে। বাট কি বলছি, প্রথমত মডাল ভার্বের অর্থগুলো কিন্তু জানা প্রয়োজন, তা না হলে কিন্তু সেন্টেন্সের মিনিং আপনি দিতে পারবেন না ভালোভাবে। এখন দেখেন, শুধু সেন্টেন্স তো তৈরি করলে হয় না, একটা সেন্টেন্সকে নেগেটিভ করতে হয়, ইন্ট্রোগেটিভ করতে হয়, বা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে হয়। তো সেইটা কিভাবে করা যায়, গত ক্লাসে যারা টেন্সের ক্লাস করছিলেন, একদম লাস্ট পর্যন্ত ছিলেন, তারা জানেন আমি বলছিলাম যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য সেই সেন্টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে নট বসালে নেগেটিভ হয়ে যায়, আর অক্সিলারি ভার্ব যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়ে যায়। কিন্তু প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ বা মেইন সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব থাকে না, সেই জায়গাটাতে ডু ডাজ ডিড দিয়ে আমার করতে হয়। এটা লাস্ট ক্লাসে যারা ছিলেন আমি বলছিলাম। তো এই জায়গাটাও সেম, এখানে আমার অক্সিলারি ভার্ব গুলো হচ্ছে এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এইগুলো। সো এইগুলোর সাথে যদি আপনি নট বসান, ভেরি সিম্পল, সেন্টেন্স নেগেটিভ হবে। এই শব্দগুলোকে অর্থাৎ এই মডাল ভার্ব গুলোকে যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে আপনার ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হবে। কিভাবে হবে দেখেন, নেগেটিভ সেন্টেন্স কিভাবে করতেছে, আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডেন্ট রাইট এ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডেন্ট সিং আ সং, সে গান গাইতো না। শি মাইটেন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। হ্যাঁ, আই শ্যান্ট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করব না। হি ওন্ট ক্লাইম্ব দ্য ট্রি, সে গাছে উঠবে না। রানা মাস্টন্ট ড্রাইভ আ কার, রানা অবশ্যই গাড়িটা চালাবে না। অর্থাৎ আপনি যে কোনো সাবজেক্ট নিয়ে, যে কোনো মডেল নিয়ে, যে কোনো মেইন ভার্ব নিয়ে অবজেক্ট বসালে সেন্টেন্স কিন্তু কমপ্লিট হয়ে যায়। দেখেন নেগেটিভ সেন্টেন্স কিভাবে করতেছে, ইউ ক্যান নট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডেন্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। অর্থাৎ সাবজেক্টের পরে যে মডেলটা আছে ওর সাথে আমার নট বসাতে হচ্ছে। ইউ শুডেন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডেন্ট ড্র আ পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট, আই মিন মাস্ট নট ড্র আ পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শ্যান্ট গো টু ঢাকা, মানে আই শ্যাল নট গো টু ঢাকা, আমি ঢাকায় যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। শি নিডেন্ট টু গো দেয়ার, এখানে একটা টু হবে, তার সেখানে যাওয়ার দরকার নেই। নিড টু দিয়ে নেগেটিভ সেন্টেন্স করা। আর ইন্ট্রোগেটিভ করতে গেলে আমার কি করতে হবে, জাস্ট মডাল ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। যেমন ক্যান আই প্লে ফুটবল, ক্যান আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলতে পারি। কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। উড ইউ সুইম ইন দ্য রিভার, তুমি কি নদীতে সাঁতার কাটতে। অর্থাৎ অতীতে কেউ কোনো কাজ করতো, এই জায়গাটাতে উডের ব্যবহার হয়। মাস্ট হি ড্র আ পিকচার, সে কি অবশ্যই একটা ছবি আঁকবে। সো এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো করতে পারবেন। দেখেন এই যে কুড ইউ স্পিক ইন ইংলিশ, আমরা কি ইংরেজিতে কথা বলতে পারতাম। ক্যান ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো। কুড ইউ লেন্ড মি ইউর বুক, আমাকে কি তোমার বইটা ধার দিতে পারো। হ্যাঁ, উইল, আচ্ছা এইটা একটা আলাদা স্ট্রাকচারের মধ্যে পড়ে, আমি এটা আপনাদেরকে দেখাবো। আমি আবারও বলছি, এই মডাল ভার্ব গুলো অনেক বৈচিত্র্যময়, এটা বিভিন্ন সেন্সে ব্যবহার হয়। অর্থাৎ আমার যে ক্লাসগুলো আছে না, এটা আপনারা যেটা দেখছেন এটা কিন্তু মডাল ভার্বের ইন্ট্রোডাকশন পার্ট, কিন্তু প্রত্যেকটা মডেলের উপর আবার ডিটেলস ক্লাস আছে আমার পেইড কোর্সে, আমি এটা নিয়ে থাকি। এই দেখেন, উইল ইউ ড্র পিকচার, তুমি কি একটা ছবি আঁকবে। উইল ইউ পোস্ট দ্য লেটার, তুমি কি চিঠিটা ডাকে দিবে। ক্যান শি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটা করতে পারে। শ্যাল আই ডু ইট, আমি কি এটা করব। নিড ইউ স্টে হিয়ার,
নিড ইউ টু স্টে হিয়ার, তোমার কি এখানে থাকা দরকার। সো এইভাবে কিন্তু এই মডেল গুলো দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করা। দেখেন এখানে লাস্টে দুইটা আছে নেগেটিভ ইন্টারোগেটিভ, যেমন কান্ট উই এগ্রি অন ইট, কান্ট মানে ক্যান নট, আমরা কি এটাই রাজি হতে পারি না। ওন্ট হি ডু ইট, ওন্ট মানে উইল হি নট, হ্যাঁ সে কি এটা করবে না। সো এইভাবে কিন্তু মডাল ভার্ব দিয়ে নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো তৈরি করা যায়, এবং এটা করা আপনাদের শিখতে হবে। কথাটা বোঝেন, রুট জায়গাটাতে আসেন, যে কোনো জায়গা থেকে শিখতে থাকলে কখনো ইংরেজি শেখা যায় না। এই যে মডাল ভার্বটা আমি শেখাচ্ছি বা দেখাচ্ছি, মডাল ভার্বের উপর ক্লাস আমি নিচ্ছি, এই মডাল ভার্বটা আমরা কেন শিখবো, কেন আমি এইটার ক্লাস আপনাদেরকে নিচ্ছি বা আপনাদের কেন শিখতে হবে ইংলিশ শেখার জন্য, কারণ হচ্ছে আমরা যখন ইংলিশে কথা বলি বা স্পিকিং করি, আমাদের বিভিন্ন টাইমে বিভিন্ন সেন্সে একটা কথাকে বলতে হয়, সেটার জন্য আমরা টেন্স শিখি। বাট শুধুমাত্র টেন্সের স্ট্রাকচার গুলো দিয়ে, টেন্সে টোটাল 12টা স্ট্রাকচার থাকে, সেটা দিয়ে মনের সম্পূর্ণ ভাবকে প্রকাশ করা যায় না। এর জন্য মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হয়, তাহলে যে কোনো কথা ইংলিশে বলা যায়, মানে যে কোনো কিছু বাংলায় ভাবলে সেটাকে এই ভার্বগুলোকে ইউজ করে, যখন টেন্স দিয়ে বলতে না পারি আমরা, এই মডেল ইউজ করে কিন্তু মনের যে কোনো অভিব্যক্তি প্রকাশ করা যায়। ওকে, এখন আমি যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, এই যেটা দেখালাম আপনাদের মডেলের অর্থগুলো দেখালাম বা সেন্টেন্স তৈরি করলাম বা নেগেটিভ ইন্টারোগেটিভ দেখালাম, কিন্তু এই প্রত্যেকটা মডেল একটা অর্থে ব্যবহৃত হয় না। প্রত্যেকটা মডেলের কিন্তু আবার ডিটেলস ইউজ আছে, প্রত্যেকটা মডেলেরই ডিটেলস ব্যবহার আছে, অর্থাৎ এরা একটা সেন্স মেনটেন করার জন্য বসে না। যেমন ডিটেলস ইউজটা কি দেখেন, এটা শেষ করে আমি সেমি মডেল অক্সিলারি ভার্বের মধ্যে আসতেছি, বাট এটা আগে একটু দেখেন। যেমন মনে করেন, দেখেন ইউজ অফ ক্যান ভার্ব, মানে শুধু ক্যানটাকে নিয়ে আলাদা একটা ক্লাস। দেখছেন কতটা ইম্পর্টেন্ট। এই ফ্রি ক্লাসের মধ্যে বা এইভাবে কিন্তু এতগুলো বিষয় কভার করা যায় না, তারপর আমি দেখাই দিয়ে যাচ্ছি, কারণ দেখেন আপনারা আমার ফ্রি ক্লাস করছেন, আপনি আজকে আসেন কালকে নেই, যারা পেইড কোর্সে আসবেন বা আসতেছেন বা কোর্স করবেন তারা এগুলো ডিটেলসে পাবেন। বাট এগুলো দেখেন কত সুন্দরভাবে অর্গানাইজ করা বা ডেকোরেট করা আমার এই ফাইলগুলো, সবগুলো ফাইল আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। তো এই যে জায়গাটার কথা আমি বলতেছি, আমি জাস্ট দেখাই দিচ্ছি, আজকে আসেন কালকে নাও থাকতে পারেন, বাট এই বিষয়গুলো বা এই রুলস এন্ড রেগুলেশন মেনটেন করে যদি আপনি এগোতে পারেন, আপনি অনেক দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারবেন। একটু দেখে রাখেন, খেয়াল করেন। ক্যান, ক্যান হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে। যেমন কিভাবে এটা হতে পারে, দেখেন আমরা সিম্পলি জানি যে ক্যান মানে পারো, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম দ্যাটস এক্সপ্রেসেস অ্যাবিলিটি। সো আরেকটা স্ট্রাকচার হচ্ছে ক্যান বি প্লাস নাউন, কোনো কিছু হতে পারে বোঝায়। ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। ক্যান হ্যাভ প্লাস পজিশন, কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে বোঝায়। যেমন খেয়াল করেন, সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এই কাঠামোটি প্রধানত 4টা অর্থে ব্যবহৃত হয়। নাম্বার 1, অ্যাবিলিটি, here you can see I can do the work, আমি কাজটা করতে পারি। সাবজেক্ট আই, দেন মডাল ভার্ব ক্যান, দেন মেইন ভার্ব কি এই ডু। ওকে, আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস এট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। সো এইভাবে অ্যাজ ইউজুয়াল কিন্তু আমরা ক্যানের ব্যবহার করি, বা ক্যানের মেইন ব্যবহার এরকমই, কোনো কিছু করতে পারি এই অর্থে বসে। কিন্তু খেয়াল করেন, এই ক্যান ভার্বটা আবার পারা অর্থে না, কিন্তু এটা ভুলে যাবেন যে ক্যান মানে পারা, অন্য আরেকটা সেন্সে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে রিকোয়েস্ট বা অনুরোধ, পারমিশন বা অনুমতি, সাজেশন বা পরামর্শ। অনুরোধ, অনুমতি বা পরামর্শ, রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশন দিতেও ক্যানের ব্যবহার হয়। এখানে মূলত 3টা ভার্ব এর ব্যবহারটা হয়। এই 3টা ভার্বের কিন্তু আবার আলাদা মিনিং আছে, সেটা হচ্ছে এই ক্যান তো একটা আছে, এছাড়া কুড, COULD, আর এটা হচ্ছে উড। প্রত্যেকটা ভার্বের কিন্তু আলাদা মিনিং আছে। তারপরেও এই 3টা ভার্ব, অর্থাৎ এই ক্যান, কুড এবং উড, এই 3টা ভার্ব অনুরোধ, অনুমতি বা পরামর্শ প্রদান করার জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়। ক্যান শব্দটা ইনফর্মাল অর্থে বসে। ইনফর্মাল মানে যার সঙ্গে আপনার তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, যে আপনার চেয়ে বয়সে ছোট বা আপনার বন্ধু, যার সঙ্গে তুমি আমি বা তুই তুই করে কথা বলেন, সেই জায়গাটাতে ক্যানের ব্যবহার হয়। আর পলাইটনেস প্রকাশ করার ক্ষেত্রে বা আপনার রেসপেক্টেড কোনো পার্সনের সঙ্গে কথা বলার জন্য, আপনার টিচার, অফিসার, বস, হ্যাঁ সেই জায়গাটাতে অর্থাৎ
অর্থাৎ যার সঙ্গে আপনা আপনি করে কথা বলতে পারবেন, সেই জায়গাটাতে কুড বা উডের ব্যবহার করতে হয়। দেখেন, কুড মানে পারতাম, উড মানে কেউ কিছু করতো, মানে প্রত্যেকটা ভার্বের, ক্যান মানে পারা, প্রত্যেকটা ভার্বের কিন্তু একটা মানে আলাদা মিনিং আছে, ডিফারেন্ট মিনিং আছে। কিন্তু সেইটা থাকা সত্ত্বেও এই তিনটা ভার্ব আমার নতুন একটা সেন্সে ব্যবহৃত হচ্ছে, সেটা হচ্ছে রিকোয়েস্ট, পারমিশন এন্ড সাজেশন। যেমন, ক্যান ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দিতে পারো। ক্যান ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে। ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তুমি কি তোমার জীবনের গল্পটি আমাকে বলবে। দেখেন আমি কি বলছি, বসবে, বলবে। এটা আপনি বলতে পারতেন, আপনি উইল দিয়ে করতে পারি না এটা, যে উইল ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, হবে কিন্তু। উইল ইউ সিট বিসাইড মি, তুমি কি আমার পাশে বসবে, হবে। কিন্তু প্রবলেমটা কি জানেন, দেখেন উপরে লেখা আছে রিকোয়েস্ট করে বোঝাতে, অর্থাৎ আপনি যে তার সঙ্গে কথাটা বলছেন, এই কথা বলার এক্সপ্রেশনটা কেমন। ইংলিশ ইজ জাস্ট আ ল্যাঙ্গুয়েজ, সো এক্সপ্রেশন বুঝতে হবে। আপনি উইল ব্যবহার না করে এখানে ক্যান কেন ব্যবহার করছেন, কারণ আপনি রিকোয়েস্ট করে তার কাছে কিছু চাইছেন, যে ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, তোমার জীবনের গল্পটি কি আমাকে বলবে। ক্যান ইউ গো উইথ মি এট লাঞ্চ, আমার সঙ্গে লাঞ্চে যাবে। তো এই জায়গাটাতে কিসের ব্যবহার হচ্ছে, ক্যানের ব্যবহার হচ্ছে। এরপর দেখেন, ইউ ক্যান ইউজ মাই ল্যাপটপ, আর এই ক্যান ব্যবহার না করে আপনি যদি বলতেন কুড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন, বা উড ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, একই সেন্স। হ্যাঁ, উড ইউ সিট বিসাইড মি, আপনি কি আমার পাশে বসবেন। উড ইউ টেল মি অর কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি, আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন। অর্থাৎ ক্যান ইনফর্মাল মিনিং দেয়, অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া বোঝাতে। কুড এবং উড এরা হচ্ছে ফর্মাল একটা মিনিং দেয়। এরপর দেখেন, ক্যানের যে মেইন ব্যবহার এর পরেরটা, সেটা হচ্ছে ক্যান বি প্লাস নাউন। এই বিটা হচ্ছে একটা মেইন ভার্ব হিসাবে বসে, আর ক্যানটা অক্সিলারি ভার্ব। দেখেন, এই বি ভার্বের উপর ডিটেলস ক্লাস করতে হয়। বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব, এরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন। এদের সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকলে ইংলিশে কথা বলা যায় না। আমার কাছে আছে ক্লাসগুলো, আমার ইউটিউব চ্যানেলেও আছে। তো এই বি এর দুটো মিনিং, একটা হচ্ছে হওয়া, আর একটা হচ্ছে থাকা। বিই, দেখছেন এই যে দুইটা শব্দ, এটা একটা ভার্ব, এর দুটো অর্থ, একটা হচ্ছে হওয়া, আরেকটা অর্থ হচ্ছে থাকা। বি মানে হওয়া, আরেকটা হচ্ছে থাকা। যেমন, হি ক্যান বি আ ডক্টর, বাংলা অর্থটা কি জানেন, সে একজন ডাক্তার হতে পারে। অর্থাৎ যদি দেখেন যে বি এর পরে পার্সন আছে বা নাউন আছে, তার মানে বি এর মানে হওয়া। আর যদি প্লেস বা পজিশন থাকে, বি এর মানে হয় থাকা। যেমন, হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। আবার ক্যান বি প্লাস পজিশন, অর্থাৎ একটা জায়গা বা প্লেসকে যদি ইন্ডিকেট করা হয়, তাহলে এই বি এর মানে থাকা। বি এর মানেটা হচ্ছে থাকা। যেমন, হি ক্যান বি এট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। প্লেসের আগে অ্যাট বা ইন প্রেপোজিশন বসে। রুমা ক্যান বি এট দ্য স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। অর্থাৎ এই বি এর দুইটা মিনিং, হওয়া বা থাকা। যদি অবজেক্টে পার্সন থাকে, বি এর মানে হওয়া, প্লেস থাকলে এর মানে বোঝায় থাকা। সাবজেক্ট নিজে কোথাও থাকে। আবার সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকে, এইটা বোঝানোর জন্য ক্যান হ্যাভ এর ব্যবহার হয়। হ্যাভ পজেস করা বোঝায়, কারো অধিকারে কোনো কিছু থাকা বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝায়। শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। সো এই জায়গাটাতে ক্যান হ্যাভ এর ব্যবহার হয়, যার মানে কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকা। সো এইভাবে এই প্রত্যেকটা মডাল ভার্বের কিন্তু ডিটেলস ইউজ আছে। দেখেন, একদিনে তো সব দেখানো যায় না, আমি আবার সেমি মডাল নিয়ে কথা বলবো। বাট আপনারা জেনে রাখেন এই জিনিসগুলো, এইগুলো যদি প্র্যাকটিস না করেন বা এদের অ্যাকচুয়াল সেন্স যদি না জানেন, যখন আপনি একটা প্র্যাকটিক্যাল প্যাসেজ রিড আউট করতে যাবেন ইংলিশে, এই ধরনের একটা স্ট্রাকচার আপনি যখন দেখবেন, আপনি সেন্টেন্স গুলো দেখতে পারছেন, পড়তেও পারছেন, কিন্তু এদের অ্যাকচুয়াল মিনিংটা বা থট আপনি বুঝে উঠতে পারবেন না। এর জন্য এই জিনিসগুলোকে জানতে হয় বা জানা লাগে। এইভাবে কুডেরও ডিটেলস ইউজ আছে, ইউজ টু আছে, শুড আছে। আমি যদি আপনাকে একটা ভার্ব নিয়ে কথা বলি, তাহলে সবগুলো জানা হয়ে যাবে। আমি জাস্ট একটা ভার্ব একটু দেখাই আপনাকে, এইটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কথাটা একটু কেয়ারফুলি বোঝেন। এই ভার্বটাকে একটু মনোযোগ দিয়ে দেখেন, কথাটা বোঝেন। ইউজ অফ শুড ভার্ব। দেখেন, এই শুড ভার্বটাকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে
কতগুলো সেন্সে বা কতগুলো অর্থে ব্যবহার করতে পারি। এখানে যেটা আছে এইটা দেখলে মানে একটু কঠিন লাগবে আপনাদের, আমি নিজের মতো করে লিখে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন, মনে প্রাণে যদি এই ল্যাঙ্গুয়েজটা শেখার ইচ্ছা থাকে বা ইংলিশে যদি আপনি কথা বলতে চান, জাস্ট এই জিনিসটা একটু দেখেন। আমি যেটা দেখাচ্ছি 10টা মিনিট টাইম স্পেন্ড করে আপনার এই মডাল ভার্ব সম্পর্কে আশা করি আজকের পর থেকে কোনো প্রবলেম থাকবে না, অ্যাটলিস্ট এই মডাল ভার্ব সম্পর্কে। যেমন আগে একটু শুডের ডেফিনেশনটা দেখেন। শুড হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। আমি কিন্তু আপনাদের প্রথমে যেটা দেখাইছি মডাল ভার্বের যে ইন্ট্রোডাকশন পার্ট, সেইগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি। কিন্তু এই প্রত্যেকটা মডাল ভার্বকে আবার আলাদাভাবে বিভিন্ন সেন্সে, বিভিন্ন টাইমে, বিভিন্ন অর্থে আপনার ব্যবহার করা যায়। সো সেই জায়গাটা থেকে আমি যদি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন। শুড একটা মডাল ভার্ব যার অর্থ উচিত। উচিত অর্থে এই ভার্বের আরো অনেকগুলো ব্যবহার হয়ে থাকে। শুড যে ব্যবহারগুলো হয়, মানে শুড ভার্বটার কতগুলো ফর্ম আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকতে পারে যদি একটু খেয়াল করেন। শুড দেখেন, এরপর আছে শুড বি, এরপর আছে শুড হ্যাভ, এরপর আছে শুড হ্যাভ বিন, শুড হ্যাভ বিন, এরপরে কি আছে খেয়াল করেন, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আই শুড গো নাও। আবার দেখেন শুড বি প্লাস নাউন, যেমন মিনা শুড বি অ্যাট হোম, মিনার বাড়িতে থাকা উচিত। আবার দেখেন এইখানে দেওয়া আছে যে শুড বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ কন্টিনিউয়াস একটা সেন্স দেয়। ইরফান শুড বি রিডিং নিউজ পেপার নাও। বাংলা অর্থ কি জানেন, যে ইরফানের এখন খবরের কাগজ পড়তে থাকা উচিত। ইরফানের এখন খবরের কাগজ পড়তে থাকা উচিত। আবার দেখেন শুড বি এর পরে V3 আছে, যেমন নিউজ পেপার শুড বি রেড, রাজু শুড বি সেন্ট, গার্ডেন শুড বি ওয়াটার। তাহলে একটা বিষয় আপনি একটু ইমাজিন করেন তো, একটা শুডের ব্যবহার এবং এই শুডের সঙ্গে বি যুক্ত করে সেই বিটাকে কতগুলো সেন্সে ব্যবহার করা হচ্ছে। প্রথমত শুড বি এর পরে নাউন, আবার শুড বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি, আবার শুড বি এর পরে ভার্বের থার্ড ফর্ম। তো এই ফর্মগুলো বসে বা এই সেন্সগুলোকে ব্যবহার করে কিভাবে ইংলিশের ডিফারেন্ট কাইন্ডস অফ মিনিংটাকে এক্সপ্রেস করে, এই জিনিসটা আপনাদের একটু দেখতে হবে বা শিখতে হবে। তা না হলে কি হবে, যখনই আমি আবারও বলছি, আপনি ইংলিশে একটা প্র্যাকটিক্যাল প্যাসেজ রিড আউট করতে যাবেন বা একটা প্র্যাকটিক্যাল প্যাসেজ আপনি যখন ইংলিশে সলভ করতে যাবেন, আপনি প্রবলেম ফেস করবেন। আপনি বুঝে উঠতে পারবেন না যে ঠিক মানে আমি কোনটার পর কোনটা, বা একটা সেন্টেন্স আমি পড়তেছি বাট পড়ে এর অ্যাকচুয়াল মিনিংটা আমার কি দাঁড়াচ্ছে। আমি জানি শুড মানে উচিত এবং শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু আমি এখানে দেখতেছি শুডের পরে ভার্বের থার্ড ফর্ম, V3 ফর্ম বা ভার্বের সঙ্গে আইএনজি এরকম বসে যাচ্ছে। তো এইগুলো বসলে ঠিক কোন ধরনের মিনিং একটা সেন্টেন্সে দিতে পারে, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাবো। এইগুলো বসলে ঠিক কোন ধরনের মিনিং আপনার দিতে পারে। আবার দেখেন, আমি আরেকটু দেখাই দিই। এই যে শুড হ্যাভ, একটা জায়গায় হ্যাভ মেইন ভার্ব হিসাবে বসতেছে, কথাটা বোঝেন। একটা জায়গায় হ্যাভ বসতেছে মেইন ভার্ব হিসাবে, আবার আরেকটা জায়গায় হ্যাভ বসতেছে হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ হ্যাভের পরে V3 যে আই শুড হ্যাভ আ কার, এই সেন্টেন্সটার বাংলা অর্থ আমার একটা গাড়ি থাকা উচিত। আবার আরেকটা জায়গায় বসতেছে, খেয়াল করেন, আরেকটা জায়গায় বসতেছে যে আই শুড হ্যাভ গান, এর মানে হচ্ছে আমার যাওয়া উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল। আবার দেখেন হ্যাভ বিন এর ব্যবহার, কোথাও হ্যাভ বিন পারফেক্ট টেন্সের সেন্সে বসতেছে, আবার কোথাও হ্যাভ বিন এর পরে ভার্বের সঙ্গে আইএনজি হচ্ছে, আবার কোথাও হ্যাভ বিন এর পরে ভার্বের থার্ড ফর্ম বা V3 বসতেছে, যেমন দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিন। এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি, এই রুমটা পরিষ্কার করা উচিত ছিল। এটা হচ্ছে পারফেক্ট টেন্সের প্যাসিভের একটা সেন্স আমার এখানে দেয়। অর্থাৎ দেখেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনার যদি একটা ক্লিয়ার কনসেপ্ট না থাকে, আবারও বলছি, এই বিষয়গুলো সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, এই ধরনের স্ট্রাকচার যেমন হি শুড হ্যাভ বিন সেন্ট, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি কেউ বলতে পারেন? এই সেন্টেন্সের বাংলা অর্থ হচ্ছে যে তাকে পাঠানো হয়েছিল। আবারও বলছি, কথাটা বলছেন,
তাকে পাঠানো হয়েছিল, হি শুড হ্যাভ বিন সেন্ট, তাকে পাঠানো হয়েছিল লন্ডনে, অর্থাৎ যে সাবজেক্ট সে কিন্তু কোনো কাজ করতেছে না, এই জিনিসটাকে করা হয়েছিল, অর্থাৎ প্যাসিভের একটা স্ট্রাকচার। তো এই ধরনের সেন্স আপনি যদি কোনো প্র্যাকটিক্যাল রিডিং প্যাসেজের মধ্যে দেখেন, বা এই ধরনের কথা যদি আপনি রাইটিং এর ক্ষেত্রে লিখতে চান বা ইংলিশে এক্সপ্রেস করতে চান, এর ব্যবহার না জানা পর্যন্ত এই কথাটাকে কি আপনি ইংলিশে বলতে পারবেন? ইমাজিন করেন তো, দেখেন পারবেন না। তো এই জন্য বলছি এই ভার্বগুলোকে একটু ভালোভাবে দেখতে হবে বা জানতে হবে। আমি আপনাদেরকে একটু যদি দেখাই, আমি আলাদা একটা পেজে আসি, কথাটা বুঝবেন। আমরা শিখতেছি কি, এই শুড এর ব্যবহার। শুড, এই শুড মানে কি জানেন আপনি? যে শুড এর বাংলা অর্থ হচ্ছে, আমরা জানি শুড মানে উচিত, বাট এই ভার্বটাকে ঠিক কতগুলো ফর্মে বা কতগুলো দিকে নেওয়া যায়, বা কতগুলো ওয়েতে বা কত ভাবে এই ভার্বটাকে ইংলিশে এক্সপ্লেইন করা যায় বা বলা যায়। যেমন দেখেন, প্রথম ইউজটা হচ্ছে কি, ইন জেনারেলি আমরা যেটা করে থাকি, যে আই শুড ডু দা ওয়ার্ক। সেন্টেন্সটার অর্থ কি? আমার কাজটা করা উচিত। এখন আমি যদি আবার বলি যে আমার একজন ডাক্তার হওয়া উচিত, দেখেন বোঝার ট্রাই করেন, আই শুড বি আ ডক্টর, এখানে বি মানে হওয়া, শুড মানে উচিত, সো আই শুড বি আ ডক্টর। আবার এই বি এর বাংলা অর্থ হচ্ছে থাকা। এগুলো কিন্তু ইনডিফিনিটের একটা সেন্স দেয়। যেমন আই শুড বি অ্যাট হোম, প্লেসের আগে অ্যাট বা ইন প্রিপোজিশন বসে, এই সেন্টেন্সটা বাংলা অর্থ হচ্ছে যে আমার এখন বাড়িতে থাকা উচিত, আই শুড বি অ্যাট হোম নাও। আবার আমি যদি বলি আই শুড বি রিডিং নিউজ পেপার, এর বাংলা অর্থ হচ্ছে যে আমার এখন খবরের কাগজ পড়তে থাকা উচিত। আবার আমি যদি বলি, খেয়াল করেন, আই শুড SHOULD বি সেন্ট SENT টু লন্ডন, এর মানে কি জানেন? এর মানে হচ্ছে আমাকে লন্ডনে পাঠানো উচিত, অর্থাৎ আমি কোনো কিছু করতেছি না, আমাকে কেউ একজন পাঠাবে। তাহলে একটু এবার খেয়াল করেন, দেখেন শুড বি, আবার শুড বি, আবার শুড বি, আবার শুড বি, শুড বি এর পরে নাউন, শুড বি এর পরে অ্যাডভার্ব মানে প্লেস, শুড বি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি, কন্টিনিউয়াস একটা সেন্স দেয়। যেমন ফিউচার কন্টিনিউয়াস টেন্স আছে না, উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, কেউ কোনো কিছু করতে থাকবে বোঝায়। যেমন আমি বই পড়তে থাকবো, আই উইল বি রিডিং বুক, আমি স্কুলে যেতে থাকবো, আই উইল বি গোয়িং টু স্কুল, অর্থাৎ ভবিষ্যতে বা ইন ফিউচারে কেউ কোনো কাজ করতে থাকবে বা কেউ কোনো জায়গায় যেতে থাকবে, উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসে। সো উইল মানে করতে থাকবে, আর এখানে শুড মানে উচিত, অর্থাৎ শুড বি মানে একটা কাজ করতে থাকা উচিত, আই শুড বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কাজটা করতে থাকা উচিত, আই শুড বি রিডিং নিউজ পেপার, আমার খবরের কাগজ পড়তে থাকা উচিত। আরেকটা হচ্ছে এই শুড বি এর পরে ভার্বের থার্ড ফর্ম বা V3, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ যে সাবজেক্টে থাকে এই সাবজেক্টে কোনো কাজ করতে পারে না, নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে। সমস্ত মডাল যখন প্যাসিভে করা হয়, এই বি এর পরে ভার্বের থার্ড ফর্ম বসে। প্যাসিভের উপর ডিটেলস ক্লাস আগামীকাল আছে, আগামীকালও রাত 8টায় ফিফথ ফ্রি লাইভ ক্লাস আপনাদের হবে, সেইখানে প্যাসিভের উপর ডিটেলস ক্লাস আপনারা করতে পারবেন। যেমন দেখেন, কথাটা বোঝেন, আমি যদি বলি, যেমন এখানে একটা সেন্টেন্স লিখছি না, যে আই শুড ডু দা ওয়ার্ক, আমি আমার কাজটা করা উচিত। আমি যদি বলি দা ওয়ার্ক, এই ওয়ার্ককে যদি আমি সাবজেক্টে নিয়ে আসি, শুড বি ডান, এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে এই কাজটা করা উচিত ছিল, সরি, এই কাজটা করা উচিত, মানে কে করবে বা না করবে এটা বলতেছি না, আমি কাজটাকে মেনশন করছি, এইটাকে সাবজেক্টের স্থানে লাগছে। তো এই বি প্লাস V3 ডু এর ফার্স্ট পার্টিসিপল ডান, যে এই কাজটা করা উচিত, আমার কাজটা করা উচিত, আই শুড ডু দা ওয়ার্ক, এই কাজটা ওরা করা উচিত, দা ওয়ার্ক শুড বি ডান। সো এই যে শুড বি এর পরে V3, শুড বি এর পরে নাউন, প্লেস, ভার্বের সঙ্গে আইএনজি, এই জিনিসগুলো বুঝতে হয়। এরপর দেখেন, কথাটা বোঝেন। আবার আমি যদি বলি আই শুড, এবার বি থেকে হ্যাভ এর কাছে আসি, আই শুড হ্যাভ আ কার, বাংলা অর্থ কি? আমার একটা গাড়ি থাকা উচিত, অর্থাৎ আমার অধিকারে বা আমার মালিকানায় কোনো কিছু থাকবে, আই শুড হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকা উচিত। আবার আমি যদি বলি আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, এটা হচ্ছে পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়। ফিউচার পারফেক্ট আছে না, উইল হ্যাভ প্লাস V3, এটা হচ্ছে তেমন। আই শুড হ্যাভ প্লাস V3 বাংলা অর্থ হচ্ছে আমার কাজটা করা উচিত ছিল, আই শুড হ্যাভ ডান দা ওয়ার্ক, আমার কাজটা করা উচিত ছিল। আবার দেখেন, এই ডান এর জায়গাটাতে আমি যদি এই বি এর পাস্ট পার্টিসিপল ফর্মটাকে ইউজ করি, তাহলে কেমন হয়? বি
এর পাস্ট ফর্ম হচ্ছে অজয়া, এর পাস্ট পার্টিসিপল ফর্ম বিন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বিন। যেমন আই শুড, খেয়াল করেন, SHOULD, হ্যাভ বিন আ ডক্টর। এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি খেয়াল করেন। আই শুড বি এ ডক্টর, আমার ডাক্তার হওয়া উচিত। আই শুড হ্যাভ বিন আ ডক্টর, আমার ডাক্তার হওয়া উচিত ছিল। আবার আমি যদি বলি আই শুড হ্যাভ বিন অ্যাট হোম, এর বাংলা অর্থ হচ্ছে আমার বাড়িতে থাকা উচিত ছিল, বাড়িতে থাকা উচিত ছিল। এই তিনটা সেন্টেন্সই পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়। আবার এই শুড হ্যাভ বিন এর আরেকটা ব্যবহার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে না, যেমন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসে, অর্থাৎ পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম বা অনেক লং টাইম ধরে কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায়। যেমন আই শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর লং টাইম। এই যে সেন্টেন্সটা লিখলাম, এই সেন্টেন্সটা হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি আমি বসাইছি, এবং এর বাংলা অর্থ হচ্ছে LEARNING। এর বাংলা অর্থ হচ্ছে আমার ইংরেজি শিখতে থাকা উচিত অনেক দিন ধরে, আমার ইংরেজি শিখতে থাকা উচিত। দেখেন, আমি যখন বলছি আই শুড বি রিডিং নিউজ পেপার, আমার খবরের কাগজ পড়তে থাকা উচিত, বাট এটা এখনই আমি পড়তে থাকবো, এই টাইমটার জন্য আমার পড়তে থাকা উচিত। আর যখন এই হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসাচ্ছি, অনেকটা সময় নিয়ে কোন একটা কাজ করতে থাকা উচিত, এরকম সেন্স দেয়। আবার এই শুড হ্যাভ বিন এর পরে V3ও বসে, যেমন আই শুড হ্যাভ বিন, আই শুড হ্যাভ বিন ইনভাইটেড টু দেয়ার পার্টি। এই সেন্টেন্সটার বাংলা অর্থ কেউ বলতে পারেন? এই সেন্টেন্সটার বাংলা অর্থ হচ্ছে আমাকে তাদের পার্টিতে নিমন্ত্রণ করা উচিত ছিল। আমি কোনো কাজ করব না, অর্থাৎ কেউ কিছু করবে, আমাকে তাদের পার্টিতে নিমন্ত্রণ করা উচিত ছিল। যেমন মনে করেন, আমি যদি বলি দে শুড হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার। এই সেন্টেন্সটার মানে কি জানেন? তাদেরকে বিষয়টা জানানো উচিত ছিল। এই দেখেন, এই বিনটা যদি আমি এখন উঠাই দেই, আমি যদি বলি দে শুড হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, এর বাংলা অর্থ হচ্ছে তাদের বিষয়টা জানানো উচিত ছিল, তাদের বিষয়টা জানানো উচিত ছিল। অর্থাৎ তারা, মানে এই ডেটা আমার সাবজেক্ট, এটা অ্যাক্টিভ, তারা একটা বিষয় কাউকে জানাবে। বলছি যে তাদের বিষয়টা জানানো উচিত ছিল, এটা পারফেক্টের একটা সেন্স দেয়। কিন্তু যখনই আমি ভিতরে বিন ইউজ করছি, এই দেটা বা এই যে তারা, এটা ইনঅ্যাক্টিভ হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। এর মানে হচ্ছে তাদেরকে জানানো উচিত ছিল, অর্থাৎ অন্য কোনো মানুষ এসে তাদেরকে একটা বিষয় জানাবে, তো সেটা বলছি যে ওদেরকে জানানো উচিত ছিল। তোমরা যে ওইখানে একটা বিয়ের অনুষ্ঠান করেছো, ইউ হ্যাভ অ্যারেঞ্জ দ্য ম্যারেজ সেরিমনি, বাট ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু মি ইন ইউর পার্টি অর ইউর ম্যারেজ সেরিমনি। অর্থাৎ একটা কাজ করা উচিত ছিল বা কাউকে কিছু করা উচিত ছিল। এই যে হ্যাভ বিন ইনভাইটেড, আই শুড হ্যাভ বিন ইনভাইটেড, আমাকে নিমন্ত্রণ করা উচিত ছিল। দে শুড হ্যাভ বিন ইনফর্মড, তাদেরকে জানানো উচিত ছিল। এগুলোকে বলা হয় প্যাসিভ ভয়েস। তাহলে এইবার আপনি একটু খেয়াল করেন, এই একটা শুড দিয়ে আমি ঠিক কতগুলো সেন্টেন্স এখানে আমি তৈরি করলাম। এখানে সেন্টেন্স কতগুলো হলো? 12টা সেন্টেন্স আমি এখানে লিখছি। অর্থাৎ শুধুমাত্র শুডের 12টা ব্যবহার, মানে একটা শুডকে 12টা সেন্সে আমি ব্যবহার করছি। এই শুডের পরিবর্তে আপনি যদি এখানে অন্য যে কোনো মডেল বসান, আপনি বিশ্বাস করবেন না, এর বাইরে আর একটা ব্যবহার আপনাকে করার দরকার হবে না বা প্রয়োজন হবে না মডেলের জন্য। এই শুডের পরিবর্তে আপনি এখানে বলেন যে আই মাস্ট ডু দা ওয়ার্ক, আমি অবশ্যই কাজটা করব। আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই কুড ডু দা ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। এখানে আপনি বলেন যে দা ওয়ার্ক মাস্ট বি ডান, কাজটা অবশ্যই করা হবে। দা ওয়ার্ক ক্যান বি ডান, কাজটা করা যেতে পারে। দা ওয়ার্ক কুড বি ডান, কাজটা করা যেতে পারতো। অর্থাৎ যে মডেলই আপনি দিবেন, সেই মডেলের অর্থ অনুসারে মেইন ভার্বের মানে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি বলেন যে আই মাস্ট বি আ ডক্টর, আমি অবশ্যই একজন ডাক্তার হব। আই কুড বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে পারতাম। আপনি যদি বলেন আই কুড বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকতে পারতাম। আই মাস্ট বি অ্যাট হোম, আমি অবশ্যই বাড়িতে থাকবো। আই শুড বি অ্যাট হোম, আমার বাড়িতে থাকা উচিত। আই ক্যান বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকতে পারি। আই মে বি অ্যাট হোম, আমি বাড়িতে থাকতেও পারি। অর্থাৎ
এই প্রত্যেকটা সেন্টেন্সে শুডের পরিবর্তে অন্যান্য মডেল অনুযায়ী যদি আপনার সিচুয়েশনে, মানে বিভিন্ন সিচুয়েশনে যদি ওয়ার্ড ব্যবহার করার প্রয়োজন পড়ে, সেই মডেলটা ইউজ করতে পারবেন। বাট একটা মডেলের এই যে মিনিং গুলো আমি দেখালাম, এর বাইরে আর কোনো মিনিং আপনার আসে না। এই যে 12টা সেন্স আমি আপনাকে দেখাইছি, কেউ বোঝেন? এই জিনিসগুলো আপনি সব জায়গায় পাবেন না এইভাবে। এই যে কথাটা আমি বলছি, আপনি জাস্ট এতটুকুই জানেন যে শুড মানে উচিত, বাট এই শুডটাকে যে কতগুলো সেন্সে ব্যবহার করা যায় এবং প্রত্যেকটা সেন্সের আপনার মিনিং কিন্তু ডিফারেন্ট। এগুলো যখন প্র্যাকটিক্যালি আপনি ফ্রি হ্যান্ডে কোনো কিছু লিখতে যান, এই ধরনের সেন্স যখন আপনার মনে আসে, আমরা ইংলিশে সেই সেন্টেন্স গুলোকে কনভার্ট করতে পারি না, কারণ এই ভার্ব গুলোর ব্যবহার আমরা কারেক্ট ওয়েতে জানি না। এই ভার্ব গুলোকে বা এই স্ট্রাকচার গুলো আমরা সহজে বুঝে পারি না। তো এগুলো জানতে হয়। আমি যে বিষয়গুলো বলতেছি, আপনার কি কেউ বুঝতে পারছেন যে জিনিসগুলো কতটা ইম্পর্টেন্ট বা কাজে লাগার মতো কিনা? মনে হয় কিছু? কেউ কি বোঝেন আমার কথাগুলো? বোঝা যায়? হ্যাঁ, দেখেন, আমি আপনাদের যেটা দেখাচ্ছি, এটা একদিনে কাভার করা যায় না। আপনারা ফ্রি ক্লাস করছেন, যারা আমার পেইড কোর্সে আসবেন, আমি তো বলছি পেইড কোর্সের কোর্স ফি 2000 টাকা, 1000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। 3 মাসের কোর্স, আপনার 3 মাসের মধ্যে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। তার থেকেও বেশি সময় যদি লাগে আপনি করতে পারবেন, বাড়তি কোনো টাকা পয়সা দিতে হবে না। যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, আপনি আমার কাছে থাকতে পারবেন। এছাড়া আমি আরেকটা কথা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যারা পেইড কোর্সে আসবেন তাদেরকে কিন্তু এই বিষয়গুলো আমি ধরে ধরে পড়াবো বা দেখাবো, তাদের টেনশন করতে হবে না। কিন্তু আপনারা এখানে যারা ফ্রি ক্লাস করছেন, সবাই তো আর পেইড কোর্সে আসবেন না বা করবেন না বা করতে পারবেন না বিভিন্ন প্রবলেমের কারণে বা যাই হোক। কিন্তু কিন্তু এই বিষয়গুলো যদি আপনি জেনে যান এবং নিজের মতো করে আইডিয়া জেনারেট করে এগুলো প্র্যাকটিস করতে থাকেন বা পড়তে থাকেন, দেখবেন আপনারাও ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারবেন। আমি তো একটা নির্দিষ্ট সার্কেল ইন্ডিকেট করে দিচ্ছি যে কোন জায়গা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন। আমি 7টা পয়েন্ট বলছিলাম, যারা প্রথম দিন ক্লাস করছিলেন, যে সেন্টেন্স, টেন্স, মডাল ভার্ব, প্যাসিভ ভয়েস, ভার্ব, এই বিষয়গুলোর উপর ভালো কনসেপ্ট থাকলে ইংলিশে কথা বলা যায়। যে এই 4-5টা বিষয় বলছি বলে কি 5 দিনেই কমপ্লিট হয়ে যায়? তাহলে তো সবাই ইংলিশ পারতো না। এর ভিতরে আরো অনেক কিছু আছে। যেমন আমি প্রথমে আপনাকে এই জিনিসগুলো আমি দেখাইছি, এই যে মডাল ভার্বের এই যে এইসব পড়াইছি, যে শুড মানে উচিত, ক্যান মানে পারা, কুড মানে পারতাম। কিন্তু দেখেন এবার এই এক একটা ভার্বকে কতগুলো টাইমে ওই যে টেন্সের স্ট্রাকচার মেনটেন করে বা ইউজ করে কিন্তু এই মডাল ভার্ব গুলোকে ওইভাবে ব্যবহার হয় বা বিভিন্ন ধরনের অর্থ দিয়ে থাকে। এই দেখেন, এই যে আরেকটা মডেল আছে ইউজ টু। এই ভার্বটার ব্যবহার না জানলে এই ধরনের কথা আপনি যখন বাংলায় মনে মনে ভাববেন, আপনি ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন না। দেখেন কত সুন্দর করে আমার এখানে প্যাসেজটা সাজানো, খেয়াল করেন। এই দেখেন, একটু কেয়ারফুলি দেখেন। আমি এরপরে সেমি মডেল দেখাচ্ছি এবং সেমি মডেলটা কমপ্লিট করে আমি একটু প্র্যাকটিক্যাল কনভারসেশন নিয়ে আপনাদের কথা বলবো। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে আপনাদের জন্য। অর্থাৎ আমরা যারা টেন্সের স্ট্রাকচার বুঝি বা এই যে যেগুলো আমি দেখাচ্ছি, এগুলো হয়তো আপনি জানেন স্ট্রাকচার বা অর্থ বোঝেন, কিন্তু যখনই প্র্যাকটিক্যালি স্পিকিং করতে যান বা কারোর সঙ্গে কমিউনিকেশন বা কনভারসেশন করতে যান, আপনি ঠিক বুঝে উঠে পারেন না যে একটা সেন্টেন্স ঠিক কোন টেন্সে হবে বা কিভাবে কথা বলতে হবে ইংলিশে। তো সেটা আমি দেখাচ্ছি। তো তার আগে একটু দেখেন, এই যে প্রতিটি মানুষেরই কিছু না কিছু অভ্যাস আছে। আর এই অভ্যাসগুলোর মধ্যে কোনো অভ্যাস অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, আবার কোনো অভ্যাস অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে, আবার কোনো অভ্যাস ভবিষ্যতে হয়ে যাবে। যেমন সে কোরআন পড়তে অভ্যস্ত, সরি, সে প্রত্যহ কোরআন পড়তো। এই কথাটা আপনি কোন টেন্স দিয়ে বলবেন? এই ইউজ টু ভার্বের ব্যবহার জানা ছাড়া কোনো টেন্স দিয়ে এই কথাটাকে ইংলিশে বলা যায় না বা আপনি বলতে পারবেন না। আমি গল্প করতে অভ্যস্ত, এটাও কোনো টেন্স দিয়ে আপনি বলতে পারবেন না। পলি নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে। এই ধরনের বাক্যগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি, কিন্তু এগুলোকে কিভাবে ইংরেজিতে করতে হয় তা আমাদের জানতে হবে। যেমন ইউজ টু, দেখেন, মনিরা প্রত্যহ সকালে কোরআন পড়তো, সাবজেক্ট মনিরা, দেন ইউজ টু ভার্ব, দেন রিড, এটা মেইন ভার্ব। মনিরা ইউজ টু রিড দ্য হোলি কোরআন এভরি মর্নিং। ছাত্র জীবনে আমি একটানা 8 ঘন্টা পড়তাম। আই ইউজ টু স্টাডি 8 আওয়ার্স অ্যাট এ স্ট্রেচ ডিউরিং মাই স্টুডেন্ট লাইফ। সে প্রতি সোমবার আমাকে লিখতো। শি ইউজ টু রাইট মি এভরি মানডে। তারা প্রতি বছর সমুদ্র সৈকতে যেত। দে ইউজ টু গো টু দ্য সি বিচ এভরি ইয়ার। আলিম সকালে ঘুমাতো। আলিম ইউজ টু স্লিপ ইন দ্য মর্নিং। এরপর দেখেন, যখন আপনি ইন্ট্রোগেটিভ করবেন, ডিডের ব্যবহার ইউজ করতে হয়। যেমন, তুমি কি নদীতে সাঁতার কাটতে? ডিড ইউ ইউজ টু সুইম ইন দ্য রিভার? দেখছেন কতটা প্র্যাকটিক্যাল সেন্টেন্স। নীলু কি সকালে ঘুমাতো?
ডিড নীলু ইউজ টু স্লিপ অ্যাট মর্নিং? ঘুমাতো। আমি কিন্তু এরকম বলছি না তুমি কি ঘুমিয়েছিলে, তুমি কি সাঁতার কেটেছিলে, তাহলে কিন্তু আপনার মানে জাস্ট ডিড ইউ সুইম লিখলেই হতো, যে ডিড ইউ সুইম, তুমি কি সাঁতার কেটেছিলে, ডিড ইউ স্লিপ, তুমি কি ঘুমিয়েছিলে। কিন্তু তুমি কি ঘুমাতে, সে কি সাঁতার কাটতো, অর্থাৎ অতীতের একটা হ্যাবিট বা অভ্যাসগত কাজ আপনার ইউজ টু ব্যবহার করতে হবে। কিন্তু তোমার আব্বা কি নিয়মিত খবরের কাগজ পড়তেন? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? ডিড ইউর ফাদার ইউজ টু রিড নিউজ পেপার রেগুলারলি? দেখেন এই যে কতটা প্র্যাকটিক্যাল। আবার অতীত থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত কেউ কোনো কাজ করতে অভ্যস্ত, আমার এখানে অ্যাম ইজ আর ইউজ টু প্লাস ভার্বের সঙ্গে আইএনজি বসে। দেখেন আমি আপনাদের বলছি যে মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা রুট ফর্ম বসে, কিন্তু যে জায়গাটাতে এই বি ভার্ব বা গেট ভার্ব এগুলো দেখবেন, অর্থাৎ এই অ্যাম ইজ আর অজয়, সেখানে কিন্তু মেইন ভার্বের ফর্মেট চেঞ্জ হয়। যেমন সে প্রত্যহ কোরআন পড়তে অভ্যস্ত, হি ইজ ইউজ টু রিডিং হোলি কোরআন এভরিডে। জাকির প্রতিদিন সকালে হাঁটতে অভ্যস্ত, জাকির ইজ ইউজ টু ওয়াকিং অ্যাবাউট এভরি মর্নিং। আমরা পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত, উই আর ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। আমি প্রতি রাতে গান শুনতে অভ্যস্ত, আই এম ইউজ টু লিসনিং টু সং এভরি নাইট। অর্থাৎ দেখেন কতটা প্র্যাকটিক্যাল। লুনা ছেলেদের সাথে গল্প করতে অভ্যস্ত নয়, লুনা ইজেন্ট ইউজ টু গসিপিং উইথ বয়েজ। তারা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত নয়, দে আরন্ট ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। এই যে কথাগুলো, এগুলো কোনো কন্টিনিউয়াসও না, মানে আপনি জাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করেও বলতে পারবেন না। আগে এই অ্যাম ইজ আর, দেন ইউজ টু, দেন ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে ইউজ করে কিন্তু এই সেন্টেন্স গুলোকে আপনার এক্সপ্রেস করতে হবে। অর্থাৎ এই মডাল ভার্ব গুলো জানা অনেক জরুরি। করিম সাহেব কি ভ্রমণের সময় ঘুমাতে অভ্যস্ত? ইজ মিস্টার করিম ইউজ টু স্লিপিং ইন আ জার্নি? তারা কি রাত জেগে পড়তে অভ্যস্ত? আর দে ইউজ টু স্টাডিং কিপিং আপ লাইট? তুমি কি মেয়েদের সাথে গল্প করতে অভ্যস্ত? আর ইউ ইউজ টু গসিপিং উইথ গার্লস? দেখছেন কত প্র্যাকটিক্যাল সেন্টেন্স। এরপর দেখেন ভবিষ্যতে কেউ কিছু করতে অভ্যস্ত হয়ে যাবে, আমরা যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স করি ওই রকমই ভিতরে শুধু ইউজ টুটা যুক্ত হয়। উইল গেট ইউজ টু বা উইল গেট এর পরিবর্তে বি এর ব্যবহারও করতে পারেন। যেমন মিলন নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, মিলন উইল গেট ইউজ টু বাথিং ইন দ্য রিভার। জাকির খুব শীঘ্রই দিনে 10 ঘন্টা কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে, জাকির উইল গেট ইউজ টু ওয়ার্কিং 10 hours a day। তুমি তাড়াতাড়ি গোলমালের মধ্যে ঘুমাতে অভ্যস্ত হয়ে যাবে, ইউ উইল সুন গেট ইউজ টু স্লিপিং ইন আ নয়েজ। তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে, তারা কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে যাবে, দে উইল গেট ইউজ টু ডুইং হার্ড ওয়ার্ক। অর্থাৎ ভবিষ্যতে কেউ কোনো কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। মনে করেন আপনি নতুন একটা চাকরি পেয়েছেন, এখন আপনার বাসা থেকে আপনার অফিসটা অনেক দূরে। এখন আপনার আব্বু বা আপনার আম্মু আপনাকে বলছে যে তুমি কাজগুলো বা অফিসে যেতে অভ্যস্ত হয়ে যাবে, একবার যাওয়া শুরু করো, দেন তুমি অভ্যস্ত হয়ে যাবে। সো ইউ উইল গেট ইউজ টু গোয়িং টু অফিস। সো এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে, এগুলো কিন্তু অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট একটা, মানে কি বলবো, একটা স্ট্রাকচার। এই ইউজ টু ভার্ব করে কিন্তু ব্যবহার করে কিন্তু অনেক প্রেজেন্টেশন ইংলিশে দেওয়া যায়, অনেক অনেক মানে কথা বলা যায় স্পিকিং এর ক্ষেত্রে। আচ্ছা, তো এখন আমি একটু দেখাবো আপনাদের সেমি মডাল অক্সিলারি ভার্ব, তারপরে কনভারসেশনে আসবো। আপনারা কি আরেকটু থাকতে পারবেন? সমস্যা হচ্ছে? একটু সেমি মডাল ভার্ব নিয়ে কথা বলবো, দেখাবো। টাইম যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আমি একটু সেমি মডেল নিয়ে একটু কথা বলি, তাহলে একসঙ্গে বিষয়টাকে কভার করা যাবে, কারণ সেমি মডেল স্কিপ করলে হয় না। দেখেন সেমি মডেল ভার্বটা কি আমি যদি একটু আপনাদের বলি। সো এই মডেলের পিডিএফ ফাইল এবং ক্লাস রেকর্ড আমি আপনাদেরকে পাঠিয়ে দিব, দিলে আপনারা যারা ফ্রি ক্লাস করছেন আপনাদেরই দিব আমি, সমস্যা নাই। তো দিলে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। আর যারা পেইড কোর্সে ভর্তি হতে চান 2-1 দিনের মধ্যে ভর্তি হয়ে যাবেন, কারণ সিট আর বেশি নেই, আজকেও অনেকগুলো স্টুডেন্ট ভর্তি হয়েছে। তো দেখেন আগে ক্লাস নেই তারপরে বলতেছি সেমি মডাল জিনিসটা কি। সেমি মডালটা হচ্ছে মানে এইখানে কিছু ভার্ব আছে যে ভার্ব গুলোকে দেখতে প্রাইমারি অক্সিলারি মতো। আমি প্রথমেই বলছি কিন্তু প্রাইমারি অক্সিলারি কোনগুলো, ওই যে অ্যামিজার, অজয়ার, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডাজ ডিড, এগুলোকে প্রাইমারি অক্সিলারি বলে, যেগুলো টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে বসে। এই প্রাইমারি অক্সিলারি ভার্ব গুলোর সঙ্গে কিছু ফ্রেজাল ওয়ার্ড বা এই যে টু, এই এই যে দেখেন
এইখানে ইউজ অফ এম টু ইজ টু আর টু, মানে একসঙ্গে এটা একটা ভার্ব, এই ভার্বটার ব্যবহার হয়ে এইটাকে বলা হচ্ছে সেমি মডাল অক্সিলারি ভার্ব। মানে এগুলো দেখতে প্রাইমারি অক্সিলারির মতো কিন্তু কাজ করে মডাল অক্সিলারির মতো। অর্থাৎ মডাল ভার্বের পরে সেন্টেন্সে যেমন মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বসে, এই ভার্বগুলোর পরেও মেইন ভার্বের রুট ফর্মটা বসে। তো এদের মিনিংটা কেমন দেখেন, ইউজ অফ এম টু ইজ টু এবং আর টু, কথাটা খুব কেয়ারফুলি বোঝেন, কম্পেয়ার করতে শিখতে হয় একটার সঙ্গে আরেকটাকে, কেয়ারফুলি বোঝেন। সাবজেক্টকে বর্তমানে স্বাভাবিকভাবে কোনো কিছু করতে হয়, অর্থাৎ ক্রিয়ার সঙ্গে তে হয় যুক্ত থাকলে সে ধরনের বাক্যকে ইংরেজি করার জন্য এম টু ইজ টু এবং আর টু ব্যবহার করা হয়। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস এম টু ইজ টু আর টু প্লাস ভার্বের বেস ফর্ম। মুক্তাকে প্রত্যহ রান্না করতে হয়, মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি। জাকিরকে প্রত্যহ অফিসে যেতে হয়, জাকির এটা আমার সাবজেক্ট, দেন ইজ টু এটা আমার অক্সিলারি ভার্ব, এটাকে বলছি সেমি মডাল অক্সিলারি, দেন গো এটা মেইন ভার্ব। জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। ছাত্রদের প্রচুর অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস। এখন এই যে স্ট্রাকচারটা দেখলেন, আপনি যদি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সঙ্গে কম্পেয়ার করেন তাহলে কেমন দাঁড়ায়? আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি লিখি বলেন তো? ফর এক্সাম্পল আমি যদি বলি যে মুক্তা প্রত্যহ রান্না করে, তাহলে সেন্টেন্সটা কেমন হয়? যে মুক্তা কুকস রাইস ডেইলি, মুক্তা প্রত্যহ রান্না করে। সো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম যে মুক্তা কুকস রাইস ডেইলি, মুক্তা প্রত্যহ রান্না করে, এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখলাম, এটার মানে কি? মুক্তা রান্না করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর এইটা কি লিখছি যে মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, মুক্তাকে রান্না করতে হয়। তো দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য কি দেখেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স, এটা সেমি মডাল অক্সিলারি সেন্টেন্স। তো পার্থক্যটা হচ্ছে এই কাজটা সে অ্যাজ ইউজুয়াল করে, আর এই যে মুক্তাকে রান্না করতে হয় এই কথাটা আমার একটা সার্টেন সিচুয়েশনে ব্যবহার করা হয়। সার্টেন সিচুয়েশন বলতে এমন কোনো কাজ যেটা করার ইচ্ছা না থাকলেও একটা রেসপন্সিবিলিটির খাতিরে বা একটা ডিউটি বা কর্তব্যের জন্য আমার কাজটা করা লাগে। ফর এক্সাম্পল, আপনার একটা মেয়ে আছে, এখন আপনার মেয়েকে আপনি বিয়ে দিছেন। এখন কেউ চায় না যে তার মেয়ে খুব পরিশ্রম করে বা কষ্ট করে থাকুক শ্বশুর বাড়িতে, সবাই চায় আরাম আয়েশে থাকুক। কিন্তু আপনি দেখতেছেন কি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার পরেই তাকে প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হচ্ছে। এই যে বললাম না, প্রতিদিন 3 বেলা ভাত রান্না করতে হচ্ছে। এখন এই কথাটা আপনি যদি আপনার নেইবার্সদের সঙ্গে, প্রতিবেশীদের সঙ্গে বলেন যে দেখেন আমার মেয়েটাকে ওইখানে বিয়ে দিয়েছি, হ্যাঁ, কিন্তু আমার মেয়েকে প্রতিদিন ভাত রান্না করতে হয় শ্বশুর বাড়িতে, প্রতিদিন ওর কাজ করা লাগে, এই যে অনিচ্ছা সত্ত্বেও একটা কাজ করতে হয় বা কারো কোনো কাজ করা লাগে, কাজটা না করলে হয় না, এই জায়গাটাতে এই এম টু ইজ টু আর টু বসে। অর্থাৎ মুক্তা ইজ টু কুক রাইস ডেইলি, মুক্তাকে রান্না করতে হয়, না করতে চাইলেও তার করা লাগে, অনিচ্ছা থাকলেও তার করা লাগে। জাকিরকে অফিসে যেতে হয়, জাকির ইজ টু গো টু অফিস এভরিডে। কেউ কি খালি খালি অফিসে যেতে চায়? অফিসে গেলে কি হয়? মানুষের কষ্ট হয় না, পরিশ্রম হয় না। যেদিন মানুষ ছুটি পায় সেদিন মানুষ একটু আরাম আয়েশে আনন্দে কাটাতে চায়। কিন্তু অফিসে সে যায় কেন? সে অফিসে যায় কারণ সে চাকরি করে, সে বেতন পায়, অফিসে না গেলে সে বেতন পাবে না, তার সংসার চলবে না, এই জন্য তার যায়। অর্থাৎ তার যাওয়ার যদি ইচ্ছা নাও থাকে তার যাওয়া লাগে। তো এই যে একটা আফসোস নিয়ে বলা, নিঃশ্বাস টেনে বলা যে জাকিরকে প্রতিদিন অফিসে যেতে হয়, মানে ওর খুব কষ্ট হয়। সো এই ধরনের সেন্স গুলো মেইনটেইন করার জন্য এই এম টু ইজ টু আর টু এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এই স্ট্রাকচারটার ব্যবহার হয় প্রত্যেকটারই। এই যে আমি বলছি না 12টা টেন্স, 18টা মডাল, সেমি মডাল, প্রত্যেকটারই ভিন্ন ভিন্ন স্ট্রাকচার আছে। দেখতে অনেকটা সেম মনে হতে পারে অনেকগুলো, কিন্তু প্রত্যেকটারই মানে বিভিন্ন টাইম বা সেন্স এগুলো ভিন্ন। ছাত্রদের অধ্যয়ন করতে হয়, স্টুডেন্টস আর টু স্টাডি মাস, অর্থাৎ পড়তে হয়। কেন পড়তে হয়? পরীক্ষায় পাশ করবে বলে তারা পড়ে। কেউ কি খালি খালি পড়াশোনা করতে চায়? পরীক্ষার সময় আসলে সবার পড়ার জোর বেড়ে যায়, গতি বেড়ে যায়। কেন? পরীক্ষায় পাশ করবে তাই, অর্থাৎ কষ্ট হলেও আমার পড়া লাগতেছে, আমাকে এখন পড়তে হচ্ছে। তো এই যে সেন্সটা, কেউ কি বুঝতে পারছেন কি বললাম? যে এম টু ইস টু আর টু কোথায় ব্যবহার হয়? বোঝা যায় আমার কথাগুলো? আমি কি বোঝাতে পারি? হ্যাঁ, কিছু কি শিখতে পারছেন? ধন্যবাদ।
এক্সেলেন্ট। তো এই কথাগুলো বোঝেন, দেখেন আমার এই ক্লাসগুলো করছেন, ফ্রি ক্লাস পাইছেন, হঠাৎ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাবতেছেন কোন জায়গা থেকে কে লিংক দিছে, বারবার বলতেছে গুগল মিট ইনস্টল করেন, দেখি লোকটা কে। অনেকে আমাকে দেখতে আসছেন, অনেকে শেখার জন্য আসছেন। তো যে যে কারণে আসেন না কেন, আপনি যদি 1 ঘন্টা আমার একটা ক্লাস করে যান, আজকে তো 4টা ক্লাস নিচ্ছি, যারা প্রথম দিন থেকে করছেন তারা তো করছেন, নতুন কেউ থাকেন, যদি 1 ঘন্টা মনে প্রাণে যদি শেখার ইচ্ছা থাকে, দেখার উদ্দেশ্যে না এসে 1 ঘন্টা যদি আমার ক্লাস কেউ করে যান, আমি এতটুকু আমার নিজের মনের ভিতর থেকে কনফিডেন্ট নিয়ে বলতে পারি, আপনার আমার কথা মনে রাখা লাগবে যে এরকম একটা লোক ছিল, এইভাবে এই ল্যাঙ্গুয়েজটা আমি শিখছি সেই জায়গা থেকে। তো আমি সেইভাবেই শিখাই। আমার যে স্টুডেন্ট আমার কাছে পড়ে, আমি অত ঝামেলার ভিতর যাই না, বাট যাদেরকে পড়াই তাদেরকে আমি এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট করেই বের করি। তো দেখেন, এই সেন্টেন্স গুলোকে আপনি যখন নেগেটিভ করবেন তখন কিভাবে করবেন? সাবজেক্ট প্লাস এম নট টু, ইজ নট টু, অর আর নট টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন, তাদের প্রত্যহ স্কুলে যেতে হয় না, দে আর নট টু গো টু স্কুল এভরিডে। জাস্ট অক্সিলারি ভার্বগুলোর সঙ্গে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়ে যায়। পপিকে ভাত রান্না করতে হয় না, পপি ইজ নট টু কুক রাইস ডেইলি। আমার এখন ক্লাস নিতে হয় না, আই এম নট টু টেক আ ক্লাস নাও। ওকে, সো এইভাবে ইন্টারোগেটিভও করা যায়, যে ইভানকে কি প্রত্যহ পড়তে হয়, ইজ ইভান টু রিড এভরিডে, তাদের কি কাজ করতে হয়, আর দে টু ওয়ার্ক এভরিডে। সো এইভাবে এই মডাল বা সেমি মডাল, এগুলো দিয়ে আরো অনেক সেন্টেন্স প্র্যাকটিস করানো আছে। যে কতগুলো বিষয় দেখাবো একবারে বলেন। এরপর দেখেন, এই এম টু ইস টু আর টু এর মতো আর দুইটা ভার্ব আছে, ওয়াজ টু এবং ওয়ার টু। অর্থাৎ এম টু ইস টু আর টু এর বাংলা অর্থ হচ্ছে কাউকে কিছু করতে হয়, আর এই জায়গাটাতে আপনি যদি ওয়াজ টু ওয়ার টু ব্যবহার করেন, কাউকে করতে হতো। যেমন, আমাকে রান্না করতে হতো, আই ওয়াজ টু কুক রাইস। রহিম সাহেবকে অফিসে যেতে হতো, রহিম ওয়াজ টু গো টু অফিস। অর্থাৎ মনে করে এই রহিম নামের একটা লোক আছে, যিনি আগে অফিস করতো প্রতিদিন, এখন রিটায়ার্ড হয়ে গেছে। তো সে আগের দিনগুলোর কথা বলতেছে, আমাকে প্রতিদিন অফিসে যেতে হতো অনেক বড় একটা পথ পাড়ি দিয়ে। সো ওয়াজ টু গো টু অফিস। রূপাকে স্কুলে যেতে হতো, রূপা ওয়াজ টু গো টু স্কুল। তোমাকে বই পড়তে হতো। সো জাস্ট এইভাবে ওয়াজ টু আর টু, কাউকে কিছু করতে হতো, এম টু ইস টু আর টু, কাউকে কিছু করতে হয়, এই সেন্সটাতে মূলত ব্যবহৃত হয়। এরপর দেখেন, এখানে আরেকটা ভার্ব আছে, সেটা হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার সাপোজ টু। মানে এই যে এম টু ইজ টু আর টু ওয়াজ টু, যার মানে করতে হয় বা করতে হতো, এর ভিতরে সাপোজ নামের একটা শব্দ যুক্ত করা, এটা আবার আলাদা ক্যাটাগরির একটা সেন্টেন্স ক্রিয়েট করে। কথাটা বোঝেন একটু। আই এম সাপোজ টু গো টু অফিস, আমার অফিসে যাওয়ার কথা। ইউ আর সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তোমার এয়ারপোর্টে যাওয়ার কথা। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। দে আর সাপোজ টু ইট অ্যাট রহিমস হোম, তাদের আজ রহিমের বাড়িতে খাওয়ার কথা। আই এম সাপোজ টু গিভ আ প্রেজেন্টেশন টুডে, আমার আজ একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা। ইউ আর সাপোজ টু সিং আ সং টুডে, তোমার একটা গান গাওয়ার কথা। হি ইজ সাপোজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলার কথা। অর্থাৎ কাউকে কিছু করার কথা। দেখেন কিভাবে নেগেটিভ হয়। হি ইজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট, তার বিমানবন্দরে যাওয়ার কথা। হি ইজ নট সাপোজ টু গো টু এয়ারপোর্ট, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট, তার বিমানবন্দরে যাওয়ার কথা না। ইজ হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা। ইজেন্ট হি সাপোজ টু গো টু এয়ারপোর্ট টুডে, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, তার কি বিমানবন্দরে যাওয়ার কথা না। when is he supposed to, আগে WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব। when is he supposed to go to airport today, কখন তার বিমানবন্দরে যাওয়ার কথা। why isn't he supposed to go to airport today, কেন তার বিমানবন্দরে যাওয়ার কথা না। আবার was or supposed to, কোনো কিছু করার কথা ছিল। যেমন, I was supposed to go to airport today, আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল। I was supposed to catch fish today, আমার মাছ ধরার কথা ছিল। I was supposed to drive a car today, আমার একটা গাড়ি চালানোর কথা ছিল। এরপর দেখেন, এখানে আছে have to, has to এবং had to। have to এবং has to এর মানে হচ্ছে কাউকে কিছু করতে হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ বসে, আদারওয়াইজ হ্যাভ। আর had to হচ্ছে বাধ্যতামূলকভাবে কাউকে কোনো কাজ করতে হয়েছিল। খেয়াল করেন, I have to go there, আমার সেখানে যেতে হবে। He has to do the work, তার কাজটা করতে হবে। অর্থাৎ না করলেই নয়। এই have to বা has to এর ব্যবহার ছাড়া এই কথাগুলোকে কিন্তু কোনো টেন্সের স্ট্রাকচার দিয়ে আপনি ডিফাইন করতে পারবেন না। সো এগুলো হচ্ছে এই সেমি মডাল অক্সিলারি ভার্ব। কোনগুলো? জাস্ট প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোর সঙ্গে টু যুক্ত হয়। দে হ্যাভ টু রিড বুক, তাদেরকে বই পড়তে হবে। মিতা হ্যাজ টু কাম হিয়ার অ্যাট নাইট, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন হলে হ্যাজ হয়। হ্যাঁ, মিতাকে আজ রাতে এখানে আসতে হবে।
জাকির হ্যাজ টু ক্যাচ ফিশ, জাকিরকে মাছ ধরতে হবে। রতন হ্যাজ টু গো টু লন্ডন, রতনকে লন্ডনে যেতে হবে। হ্যাঁ, এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ আছে। আর হ্যাড টু এর ব্যবহারটা কেমন দেখেন, হ্যাড টু এর ব্যবহারটা হচ্ছে এখানে, আচ্ছা এখান থেকেই দেখায়, খেয়াল করেন। হ্যাড টু হচ্ছে করতে হয়েছিল বোঝায়। দেখেন, এম টু ইজ টু আর টু, কাউকে কিছু করতে হয়। ওয়াজ টু ওয়ার টু, কাউকে কিছু করতে হতো। এম ইজ আর অজ আর সাপোজ টু, কারো করার কথা বা করার কথা ছিল। আর হ্যাভ টু হ্যাজ টু, কাউকে কিছু করতে হবে। হ্যাড টু করতে হয়েছিল। দেখেন, নেগেটিভ ইন্টারোগেটিভে ডিড এর ব্যবহার হয় কিন্তু, হ্যাঁ। সো আমাকে লন্ডনে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো টু লন্ডন। আমাকে লন্ডনে যেতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। অর্থাৎ পাস্ট টেন্স কে যেভাবে নেগেটিভ করতে হয় সেটা ডিড বসালে ওই হ্যাড আর থাকে না, ওটা পাস্ট ফর্মের ভার্ব, মেইন ফর্মে চলে আসে ভার্বটা, মানে প্রেজেন্ট বা রুট ফর্মে চলে আসে, যে আই ডিডেন্ট হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু গো টু লন্ডন। আমাকে কি লন্ডনে যেতে হয়নি, ডিডেন্ট আই হ্যাভ টু গো টু লন্ডন। এই দেখেন, জাকিরকে ইংরেজি শিখতে হয়েছিল, জাকির হ্যাড টু লার্ন ইংলিশ। জাকিরকে ইংরেজি শিখতে হয়নি, জাকির ডিডেন্ট হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কি ইংরেজি শিখতে হয়েছিল, ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। এই এক একটা সেন্টেন্সকে এভাবে ভাঙা শিখতে হয়। সেন্টেন্সকে ভাঙতে না পারলে কিন্তু কখনোই মনের ভাবটাকে ভালোভাবে এক্সপ্রেস করা যায় না। হ্যাঁ, জাকিরকে কি ইংরেজি শিখতে হয়নি, ডিডেন্ট জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কেন ইংরেজি শিখতে হয়েছিল, ওয়াই ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। জাকিরকে কখন ইংরেজি শিখতে হয়েছিল, ওয়েন ডিড জাকির হ্যাভ টু লার্ন ইংলিশ। সো এইভাবে এই সেন্টেন্স গুলোকে আপনারা তৈরি করতে পারেন। তাহলে আমি আপনাদেরকে দেখালাম যে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বকে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা সেন্টেন্সের মধ্যে প্রোভাইড করতে পারি বা এদের ব্যবহারটা কি। পিডিএফ ফাইল দিলে বা ক্লাস রেকর্ডটা দিলে আরেকবার একটু রিপিট করবেন, দেখবেন ভালোভাবে শিখতে পারবেন। এখন আমি একটা বিষয় আপনাকে একটু দেখাবো। দেখেন, আমি কখনো কোনো স্টুডেন্টকে রুলস আর স্ট্রাকচার শিখাই না বা এইটার মধ্যে সীমাবদ্ধ থাকি না। তো এর জন্য এই মডাল এবং সেমি মডালকে ইউজ করে প্র্যাকটিক্যালি কিভাবে ইংলিশে কনভারসেশন তৈরি করা যায় বা একটা কনভারসেশন হয়, বা এই যে কথাটা আমি বললাম যে ইংলিশে যখন আপনি কনভারসেশন করবেন তখন এই টেন্স, মডাল আর সেমি মডালের ব্যবহারটা হয় কিনা, তো সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল ওয়েতে দেখানোর চেষ্টা করব। একটা ইংলিশ কনভারসেশন এবং সময় থাকলে একটা বাংলা কনভারসেশন, দুটোই আমরা ফলো করব। ঠিক আছে, আর একটু সময় আমাকে দিবেন, আপনারা থাকবেন। তাহলে এই কনভারসেশনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই যে স্ট্রাকচার গুলো এতক্ষণ আমি দেখলাম বা পড়লাম বা ওই স্যার করালেন, এগুলোকে প্র্যাকটিক্যালি কোথায় ব্যবহার করা হয় দেখবেন আপনারা। তার আগে আমি আরেকটু বলে রাখি, যারা পেইড কোর্স করবেন এর ডিটেলসটা আমি আবারও বলছি। পেইড কোর্সটা হচ্ছে মূলত তারা করে থাকে, এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবে। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ হন, অফিসার, টিচার বা জব সিকার বা ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যে কেউ করতে পারবেন। সেইভাবে কোর্সের কন্টেন্ট গুলো সাজানো। আমাদের মেইন পারপোজ বা মেইন টার্গেট হচ্ছে স্পোকেন ইংলিশ, অর্থাৎ ইংলিশে কমিউনিকেশন করা, এক্সপার্ট হওয়া বা ফ্লুয়েন্ট হওয়া। যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, যারা বিভিন্ন একাডেমিক লাইফে পড়াশোনা করছেন, যারা হাউস ওয়াইফ আছেন, যারা ফ্রিল্যান্সার করছেন, যারা জব হোল্ডার বা জব সিকার, যারা বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বা বিসিএস এর এক্সাম দিবেন, মোট কথায় ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে যারা গ্যাদার করতে চান, এই কোর্সটা করেই আপনি যে কোনো সেক্টরে কাজে লাগাতে পারবেন। স্পোকেনের সাথে এখানে বেসিক গ্রামার, অ্যাডভান্স গ্রামার, ফ্রি হ্যান্ড রাইটিং, আপনার প্রোনাউন্সিয়েশন, রিডিং, সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে আমি কভার করে থাকি এবং প্র্যাকটিক্যাল ওয়েতে এই ল্যাঙ্গুয়েজটা শিখাই। আপনারা যে কোনো বয়সের যে কেউ এই কোর্সটা করতে পারবেন, অ্যান্ড উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। দেখেন, এই যে আপনারা যারা ফ্রি ক্লাস করছেন, এই ফ্রি ক্লাস গুলো হচ্ছে অন ওয়ে কমিউনিকেশন হয়। অন ওয়ে কমিউনিকেশন মানে আমি পড়াচ্ছি, আপনারা শুনছেন, বাট এটা কোনো সায়েন্স না, আমি আগেও বলছি, বা ম্যাথ না যে আমি পড়ালাম বা আপনি ব্রেন খাটায় শুনলেন। এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। যে জিনিসটাই আপনি শেখেন না কেন, আপনাকে সেটা বলতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। ইউ হ্যাভ টু আউট স্পোক, আপনাকে আউট স্পোক করতে হবে। সো তার জন্য সেই এনভায়রনমেন্টটা পেইড কোর্সের স্টুডেন্ট গুলো পায়। সেখানে আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, সপ্তাহে 7 দিন আপনার স্পিকিং প্র্যাকটিস হয়। এছাড়া আমি যে বিষয়গুলো পড়াই আপনাদের কাছ থেকে, সেই বিষয়গুলোর উপর স্পিকিং টেস্ট নিয়ে থাকি। অর্থাৎ স্পিকিং এ ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য যা করা দরকার সেটা পেইড কোর্সে ধরে ধরে করাই। এছাড়া মূলত ফ্রি ক্লাস করে কখনো আলটিমেট
গোলটা অ্যাচিভ করা যায় না। সত্যি কথা বলতে, আজকে আপনি আমার কাছে ক্লাস করছেন, আমি তো সারা জীবন বা শত শত ক্লাস আমি নিব না, আমার লাভ কি আপনাকে ক্লাস নিয়ে? নেই কোনো। সো আজকে আমার কাছে ক্লাস করছেন, কালকে হয়তো একটা ইউটিউব চ্যানেলে ক্লাস দেখবেন, পরের দিন হয়তো ফেসবুক পেজে এরকম একটা ক্লাস করবেন। এই বিভিন্ন জায়গা থেকে ক্লাস দেখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছর যেতে থাকবে, আপনাকেও ইংরেজি শিখে যেতে হবে, এইটাকে আপনি শেষ নামাতে পারবেন না। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, বা আমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি, বা আমি দ্রুত আইএলটিএস এক্সাম ফেস করব, আমার এই ল্যাঙ্গুয়েজটা দ্রুত শেখা দরকার, তাহলে অবশ্যই একটা কারেক্ট স্ট্র্যাটেজি ফলো করে, ধারাবাহিকতা মেনটেন করে, একটা মেন্টরের অধীনে থেকে আপনাকে শিখতে হবে। অর্থাৎ আপনাকে জানতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করবো, এই ল্যাঙ্গুয়েজে ঠিক কি কি আছে। তাহলে খুব কম সময়ের ভিতর আপনি ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। যারা আমার এই ফ্রি ক্লাসগুলো করছেন তারা জানেন কিভাবে ধারাবাহিকতা মেনটেন করে প্রত্যেকটা ক্লাস আমি নিচ্ছি আপনাদের। তো যারা মনে করেন যে এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো আমি শিখতে পারবো এখান থেকে, তারা করতে পারেন। টোটাল 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস। আজকে 5 তারিখ, 9 তারিখ থেকেই ক্লাসগুলো শুরু হবে, অর্থাৎ বৃহস্পতিবার থেকে। আজকে রবিবার, বৃহস্পতিবার থেকে পেইড কোর্সের একদম নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। এই রাত 8টা থেকে 9টা, 1 ঘন্টা ক্লাস ডিউরেশন থাকবে, সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ শুক্র। টোটাল কোর্স ফি 2000 টাকা। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, যারা পারবেন না 1000 টাকা অ্যাডভান্স করেও আপনারা পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। প্রত্যেকটা ব্যাচে 30 জন স্টুডেন্ট থাকে, প্রত্যেকটা ব্যাচ সন্ধ্যা বা রাতে হয়, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্যান্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারেন। যারা টাকা পে করছেন সবাইকে এন্ট্রি করে রাখছি, আপনারা 9 তারিখ থেকে ক্লাস করতে পারবেন। আর এইভাবে ক্লাসগুলো ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডে নিয়ে থাকি। কেউ যদি কোনো ক্লাস মিস করে, আমি তাদেরকে ক্লাস রেকর্ড এবং পিডিএফ ফাইল কিন্তু আমি প্রদান করে থাকি। অর্থাৎ পেইড কোর্সেও আপনারা কোনো ক্লাস মিস করলে রেকর্ড বা ফাইল পাবেন। সেগুলো দেখেও যদি না বুঝতে পারেন, আমাকে আলাদাভাবে কল করবেন বা বলবেন যে আপনি এই ক্লাসটা নিয়েছিলেন, আমি পারিনি বুঝতে, আমাকে একটু আলাদাভাবে বুঝাই দেন। আমি 10 মিনিট 15 মিনিটের জন্য আমি সেটাও করব বা করে থাকি। এরপর টোটাল ক্লাস হচ্ছে 70টা এখানে। এটা আমি হিউজ ক্লাস, আপনি নিজেও ইমাজিন করতে পারবেন না। আর প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। এখানে কিছু কম্পালসারি গ্রামার আমি পড়াই আপনার ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ানোর জন্য, যাতে করে ইফ ইউ লার্ন দ্যাট কাইন্ডস অফ বেসিক গ্রামার, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ ইউ উইল বি এবল টু রাইট এনি কাইন্ডস অফ থিংস ইন ইংলিশ। If you want to write a CV or a letter, a report, a dialogue, if you want to make a status or different kinds of writing tasks, you can do it without confusion or undoubtedly by learning some basic grammatical things practically. Okay, after that you will get some স্পোকেন ক্লাসেস। এখানে 30টা স্পোকেন ক্লাস আছে। এই জায়গাটা থেকে আপনার টেন্স, মডাল, সেমি মডাল, এই যে আজকে যে বিষয়গুলো পড়াচ্ছি, এই ধরনের রুলস স্ট্রাকচার গুলো কভার হওয়ার পাশাপাশি প্রেজেন্টেশন নিয়ে আপনার ফ্লুয়েন্সিটাকে আপনি গ্যাদার করতে পারবেন। প্রত্যেকটা ক্লাস ধাপে ধাপে হবে, সিকোয়েন্স বাই সিকোয়েন্স হবে, প্রত্যেকটা ক্লাসের সঙ্গে প্রত্যেকটা ক্লাসের কানেকশন বুঝতে পারবেন এবং দ্রুত ডেভেলপ করতে পারবেন। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি আরো এক ধাপ ডেভেলপ করতে পারবেন। এইটা বিশেষ করে যারা রাইটিং এক্সপার্ট হতে চান, যারা বিসিএস, ব্যাংক জব বা অ্যাডমিশন টেস্ট দিবেন, তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। 12টা মাস্টার্স ক্লাস আছে রাইটিং এর উপর এই জায়গাটাতে। এরপর 50 থেকে 70 নম্বর ক্লাস। দেখেন অনেকেই বিভিন্ন জায়গায় ক্লাস করেন বা কোর্স করেন, এই যে আমি পড়াচ্ছি, এই পড়ানোর মতো 1000টা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনি কথা বলেন, আপনার মুখ থেকে যদি আপনি কথা বের না করেন, যদি স্পিকিং না করেন। তার জন্য আমার লাস্টের ক্লাসগুলো প্রতিদিন এই ক্লাসে বসে একটা করে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ আর্টিকেল ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস আমি নিয়ে থাকি, যেটা প্রতিদিন করার মাধ্যমে উইদিন 3 মান্থ, অর্থাৎ 3 মাসের মধ্যে ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। তাহলে আমার কোর্সের প্ল্যানটা কি? বেসিক গ্রামার, দেন স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। সার্টেন টপিক থাকে প্রেজেন্টেশনের, স্যাম্পল কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, অ্যান্সারটা বুঝাই দিব, নিজের মতো করে উত্তর দিবেন। নিউজ আর্টিকেলে কি হয়, বিভিন্ন ডেইলি স্টার বা ডেইলি সান নিউজ পেপারের ছোট ছোট আর্টিকেল, যেটার প্রতি আপনি ইন্টারেস্টেড, সেই আর্টিকেল গুলো আমি আপনাকে অ্যানালাইসিস করে দিব, যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, কোথায় ফ্রেজের ব্যবহার, কোথায় ক্লজের ব্যবহার। সেগুলো করতে পারলে আমি প্র্যাকটিক্যালি ভাষাটাকে আপনাকে শিখাবো। সেগুলো করতে পারলে আপনার কি হবে, সেটা করতে পারলে আপনার রিডিং স্পিড বাড়বে, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, নতুন ভোকাবুলারি থাকলে সেগুলো আপনি আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এগুলো অনেক
গুরুত্বপূর্ণ। অ্যাটলিস্ট এই ফ্রি ক্লাস গুলোই করেন। আমি এতটুকু বলতে পারি, আপনার আমার কথা মনে থাকবে যে এইভাবে এই ল্যাঙ্গুয়েজটা শিখছিলাম। যারা প্রথম দিন থেকে ক্লাসগুলো করছেন তারা জানেন। আর এই কোর্সটা এমন করে সাজানো, আপনার বাড়তি কোনো পরিশ্রম করতে হবে না যে আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকি বা জবে বিজি থাকি বা পড়াশোনায় বিজি থাকি, আমি পারবো কিনা করে, এটা নিয়ে টেনশন করতে হবে না। জাস্ট ক্লাস টাইমে এখানে 1 ঘন্টা আমাকে টাইম দিবেন, এই ক্লাসেই সবকিছু করাবো বা সব প্র্যাকটিস হবে, বাড়িতে কোনো পড়াশোনা করা লাগবে না, যা কিছু হবে ক্লাসে। কারণ এই কোর্সটা মূলত বিজি লাইফের মানুষের জন্যই। টোটাল কোর্স ফি 2000 টাকা। 1000 টাকা অ্যাডভান্স করে আপনারা পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। যারা ইন্ডিয়া থেকে আছেন, গুগল পে বা ফোন পে করেও পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। তো এইটা হচ্ছে আমার বিকাশ বা নগদ নাম্বার, এই নাম্বারে টাকা সেন্ড মানি করে আমাকে জানালে আমি আপনাদেরকে পেইড কোর্সে অ্যাড করে নিব। আগামী 9 তারিখ রাত 8টা থেকে 9টা, তখন ফ্রি ক্লাস বন্ধ হয়ে যাবে। রাত 8টা থেকে 9টা পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। পেইড কোর্স শুরু হওয়ার পরে হয়তো ফ্রি ক্লাস আবার হবে, বাট এইভাবে রেগুলারিটি মেনটেন করে বা ধারাবাহিকতা মেনটেন করে হয়তো এভাবে থাকবে না যদি টাইম না থাকে। ঠিক আছে? সো সো এই দুইটা নাম্বার, এটা আমার কন্ট্যাক্ট নাম্বার বা এটাতে হোয়াটসঅ্যাপ আছে। এই যে ক্লাসগুলো নিচ্ছি, আহ এই ক্লাসগুলোরও রেকর্ড বা পিডিএফ ফাইল যদি নিতে চান, এই নাম্বারগুলোতে নক করবেন বা নিয়ে রাখেন নাম্বারটা। ক্লাস ভর্তি হন বা না হন, যদি কখনো কোনো কাজে লাগে বা দরকার হয়, কোনো প্রয়োজন হয় ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য বা কোনো কিছুর জন্য, আপনারা এই নাম্বারে কল করতে পারবেন বা হোয়াটসঅ্যাপে নক দিলে আমাকে পাবেন। আর এই নাম্বারে টাকা সেন্ড মানি করে লাস্ট ডিজিটটা হোয়াটসঅ্যাপে লিখে দিবেন, অথবা আমাকে কল করে বলবেন বা একটা স্ক্রিনশট পাঠাবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আর যারা ইন্ডিয়া থেকে আছেন তারাও এই নাম্বারে গুগল পে বা ফোন পে, এই নাম্বারে না মানে এই নাম্বারে নক করলে আমি নাম্বার দিয়ে দিব, আপনারা পেড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। যারা করতে চান, যদি কেউ মনে করেন যে আমি ইংলিশে প্রফেশনাল হতে চাই, ফ্লুয়েন্ট হতে চাই, এক্সপার্ট হতে চাই, বা খুব কম সময়ের ভিতর ল্যাঙ্গুয়েজটাকে শিখতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, আমি হয়তো এখান থেকে শিখতে পারবো, যদি এরকম মনে হয়, তাহলে 9 তারিখের আগে আপনারা টাকা পে করে, যারা আগের ক্লাসগুলো করছেন দ্রুত পে করলে আপনারা আর কি সিটটা কনফার্ম থাকবে, একদম 9 তারিখ থেকে ক্লাস করতে পারবেন যারা করতে চান। এই কোর্সের প্ল্যানও বললাম, একদম সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটার উপর আমি ক্লাস নিব, ধারাবাহিকতা মেনটেন করে আপনারা এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শিখতে পারবে করেন। ওকে, আমরা এখন কনভারসেশনটা দেখতেছি যে একটা কনভারসেশন থেকে কিভাবে সেন্টেন্স গুলোর অ্যাকচুয়াল মিনিং বের করা যায়, বা কনভারসেশন প্র্যাকটিস করে টেন্স বা মডাল ভার্ব গুলোকে কিভাবে চর্চায় রাখা যায়। তো কি বলছি দেখেন, এখানে প্রথম একটা সেন্টেন্স, মোবাইল ফোন ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স। তো এই সেন্টেন্সটা কোন টেন্সে লেখা আছে? টেন্স ধরার জন্য সাবজেক্টের পরে প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে ভার্ব থাকে, সেই ভার্বের দিকে ফোকাস করতে হয়। যেমন এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে ইজ, এই ইজ ছাড়া এখানে আর কোনো ভার্ব নেই। অ্যাম ইজ আর থাকলে কি বললাম, অনেকেই ভাবে কি যে সেটা কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা এখানে ইজটাই মেইন ভার্ব, এটা ছাড়া আর কোনো ভার্ব নেই। সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স। এরপর বলছে ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম। এই সেন্টেন্সটার মিনিং কি দেখেন, ইট আমার সাবজেক্ট, হ্যাজ প্লাস অ্যাডেড এটা আমার ভার্ব। সো হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম, এটা কোন টেন্স বলেন তো? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স, হ্যাজ প্লাস ভি3। বাংলা অর্থ কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন কি জানেন? কেউ কোনো কিছু করেছে, গিয়েছে, হয়েছে, পড়েছে, লিখেছে, চলেছে, তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলি। তাহলে ইট হ্যাজ অ্যাডেড বাংলা অর্থ কি? এটা যুক্ত করেছে। কি যুক্ত করেছে? আর নিউ ডাইমেনশন, অ্যাড প্লাস ইডি, অ্যাডেড ভি3। সেন্টেন্সটা কোন টেন্সের? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। বাংলা অর্থ কি? এটা যুক্ত করেছে একটা নতুন মাত্রা, ডাইমেনশন মানে লেভেল অর মাত্রা, টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম, আমাদের জীবনে এবং যোগাযোগ ব্যবস্থায়। বাট ইট ক্যান বি মিস ইউজ বাই সামওয়ান। এই দেখেন যে ক্যান বি প্লাস ভি3, এটা হচ্ছে মডালের প্যাসিভের স্ট্রাকচার, কিন্তু এটার অপব্যবহার হতে পারে কারো কারো দ্বারা। Now write a dialogue between you and your friend on merits and demerits of using mobile phone. দেখেন আমি কিন্তু জাস্ট একটা হেডলাইন ডিসকাস করলাম একটা ডায়লগে, তাই কতগুলো বিষয় আমি পেলাম। এখন খেয়াল করেন, দুইজনের ভিতরে একটা কনভারসেশন, আনিস এন্ড রাহেল। সো আনিস বলছে, হাই রাহেল, হাউ আর ইউ? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? এখান থেকে দেখেন আনিস বলছে আই এম ফাইন টু। এইবার এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সে দুটো ক্লজ আছে, যেমন ইউ নো, ইউ সাবজেক্ট, নো ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার আবার সেন্টেন্স শুরু এখান থেকে, আই হ্যাভ বট, এই বাই মানে কেনা, এর পাস্ট পার্টিসিপল বট, সো হ্যাভ প্লাস বট। এই সেন্টেন্সটা তাহলে বাংলা অর্থটা কি দাঁড়ায় বলেন তো? একজন বলতে পারবেন, কেউ একজন? এটা কোন টেন্স? আপনারা বলেন কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। তাহলে সেন্টেন্সের মিনিংটা কি? আই হ্যাভ বট বাংলা অর্থ কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনিশন কি? কেউ কিছু করেছে, গিয়েছে, হয়েছে, তাহলে আমি কিনেছি।
কিনেছিলাম না, কিনেছিলাম না, কিনেছি। কিনেছিলাম বললে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়, আই বট আ ফোন, আই বট আ মোবাইল ফোন, আমি ফোন কিনেছিলাম। সো আই হ্যাভ বট, আমি কিনেছি, হ্যাঁ, আই হ্যাভ বট আ নিউ মোবাইল ফোন ইয়েস্টারডে, হিয়ার ইট ইজ। বলছে নাইস, ভেরি নাইস, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট মোবাইল ফোন? মোবাইল ফোন সম্পর্কে তুমি কি ভাবো? হোয়াট ডু ইউ থিঙ্ক, কোন টেন্স? ডু দিয়ে করা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা কোশ্চেন, ডাব্লিউএইচ কন্ডিশন। এবার বলছে নাওয়াডেজ, বর্তমানে, এই যে জায়গাটা না, এটাকে বলা হয় একটা অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ এটা সেন্টেন্সের মেইন অংশ না, মেইন সাবজেক্ট হচ্ছে এই যে মোবাইল ফোন। মোবাইল ফোন ইজ আ ভেরি এসেনশিয়াল ডিভাইস, ইজটা আমার এখানে ভার্ব, অর্থাৎ এটাও বি ভার্বের সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলছে বর্তমানে মোবাইল ফোন একটা গুরুত্বপূর্ণ ডিভাইস, ইট হ্যাজ অ্যাডেড আ নিউ ডাইমেনশন টু আওয়ার ওয়ে অফ লাইফ অ্যান্ড টু দ্য কমিউনিকেশন সিস্টেম, উই ক্যান কমিউনিকেট। দেখেন এটা হচ্ছে একটা মডালের সেন্টেন্স, অর্থাৎ আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেখলাম, আর এখন আমরা কি দেখতেছি? মডাল। উই সাবজেক্ট, ক্যান মানে পারা, কমিউনিকেট মানে যোগাযোগ করা। সো উই ক্যান কমিউনিকেট, মডালের পরে মেইন ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে। তো অর্থটা কি? যে আমরা যোগাযোগ করতে পারি উইথ দ্য হোল ওয়ার্ল্ড, সারা বিশ্বের সাথে, ইন দ্য শর্টেস্ট পসিবল টাইম, খুবই কম সময়ের মধ্যে, থ্রু ইট, এটার মাধ্যমে। এই থ্রু মানে মাধ্যমে, এটা একটা প্রেপজিশন। অর ইউ ক্যান অলসো ইউজ দ্যাট ওভার ইট। দেখেন ওভার মানে কি জানেন? মাধ্যমে। যেমন আমার কোনো নতুন স্টুডেন্ট যদি আমাকে বলে যে আপনি কিভাবে ক্লাস নেন, হাউ ডু ইউ কন্ডাক্ট অনলাইন ক্লাস, সো আই ক্যান সে দ্যাট আই টেক ক্লাস থ্রু অনলাইন ওভার দ্য গুগল মিট। আমি অনলাইনে গুগল মিটের মাধ্যমে ক্লাস নিই, সো ওভার গুগল মিট। এই যে কোনো কিছুর মাধ্যমে একটা কাজ করা, থ্রু বা ওভার এদের ব্যবহার করা হয়। ইউজিং আ মোবাইল ফোন, দেখেন মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে উই ক্যান টেক, এইখান থেকে সেন্টেন্স শুরু, উই সাবজেক্ট, ক্যান মডাল ভার্ব, টেক মেইন ভার্ব, আমরা নিতে পারি ফটোগ্রাফ, ভিডিও অ্যান্ড এনজয় মিউজিক। তাহলে এই সেন্টেন্স গুলো কিসে করা? মডাল সেন্টেন্স, মানে মডাল ভার্ব ক্যান দিয়ে করা। এরপর কি আছে দেখেন, রাইট ইউ আর এনিথিং এলস, আর কিছু? বলছে মোর ওভার, দেখেন এটা একটা লিঙ্কার্স বা কানেক্টর, মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম, এই যে জায়গাটা বোঝেন, হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট। এই সেন্টেন্সটার মানে কি জানেন? কেউ কি বলতে পারবেন এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি? এনিওয়ান? মেসেজিং অ্যান্ড ইন্টারনেট সিস্টেম হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইট, এর বাংলা অর্থটা কি? কেউ বলতে পারবেন এই যে সেন্টেন্সটার বাংলা অর্থ কি? হু ক্যান সে? যে কোনো একজন বলেন, সমস্যা নেই, আপনাদের আনমিউট করে দেওয়া, বলেন, বলতে পারবেন? ইয়েস। দেখেন এই দেখেন এখন আপনারা মাত্র 109 জন আছেন, কম স্টুডেন্ট আছেন, এই জন্য আপনাদের আনমিউট করে বা দেখেন সুন্দরভাবে একটা শান্ত পরিবেশে ক্লাস নিতে পারতেছি, দেখছেন? কিন্তু যখন বেশি স্টুডেন্ট থাকে না, অনেক গ্যাঞ্জাম হয়। তো এই পেইড কোর্স যারা করে ওদের বেনিফিট এরকম, মানে এইটাই হয়, মানে ধীরে সুস্থে কথাগুলো বলা যায় বা ক্লাসটা নেওয়া যায়। তো দেখেন এই সেন্টেন্সের যে সাবজেক্ট, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়, অর্থাৎ এদের হাত পা নেই, এরা কোনো কাজ করতে পারে না। তো এই জন্য এই হ্যাভ বিন প্লাস ভি3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের একটা স্ট্রাকচার। এর বাংলা অর্থ হচ্ছে, এর বাংলা অর্থ হচ্ছে যে মেসেজিং এবং ইন্টারনেট সিস্টেম সংযুক্ত করা হয়েছে, এটাতে করা হয়েছে, কোনটাতে? মোবাইল ফোনে। এই জিনিসটাকে নেওয়া হয়েছে, অর্থাৎ প্যাসিভ ভয়েস কিন্তু, হ্যাঁ। বলছে ইয়েস ইউ আর রাইট, বাট দেয়ার আর অলসো সাম ডিমেরিটস অফ মোবাইল ফোন, কিন্তু মোবাইল ফোনের কিছু ডিমেরিটসও আছে। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আর ইউ টকিং, কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা অর্থ কি? তুমি কি বলছো এই বিষয়ে? Nowadays some people commit crime using mobile phone, বর্তমানে কিছু লোক এই মোবাইল ফোন ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালায়। ইট হ্যাজ বিকাম অ্যান ইজি ওয়ে অফ টিজিং গার্ল, এটা হয়েছে একটা সহজ উপায় মেয়েদেরকে উত্তক্ত করার বা বিরক্ত করার। হ্যাজ প্লাস বিকাম, বিকাম পাস্ট ফর্ম বিকেম, পাস্ট পার্টিসিপল ফর্ম আবার বিকাম, সো হ্যাজ বিকাম, এটা হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু। বলছে নট দিজ আর অনলি, শুধু এগুলোই নয়, মাস ইউজ অফ মোবাইল ফোন ইজ হার্মফুল ফর হেলথ, এক্সপার্টস সে দ্যাট দিস ইজ হার্মফুল ফর আওয়ার হিয়ারিং অ্যান্ড ব্রেন। রিয়েলি? সত্যি? আই ডিডন্ট নো ইট বিফোর, আমি এটা আগে জানতাম না। আচ্ছা বলেন তো, এইটাকে যদি আমি অ্যাফার্মেটিভ করি, আমি যদি বলি যে আমি এটা আগে জানতাম, তাহলে সেন্টেন্সটা কি হতো? বলছে আই ডিডন্ট নো ইট বিফোর, আমি এটা জানতাম না। এখন আমি যদি বলি আমি এটা জানতাম, তার ইংলিশটা কি হতো? কে বলতে পারবেন? আমি এটা জানতাম, ইংলিশটা কি হবে? I know before it. Before. দেখছেন? I could know. I knew before থ্যাংক it. ইউ। এই যে একজন বললো যে আই নো বিফোর, নো না,
এটা পাস্ট টেন্স নেগেটিভ করতে গেলে ডিড বসাতে হয়, ডিড বসলে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। মূলত পাস্ট টেন্সের নিয়ম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বসাতে হয়। এই নো এর পাস্ট ফর্ম কি? নিউ, নো নিউ নোন। সো আমি জানতাম, IKNEW, আই নিউ ইট, আমি এটা জানতাম। দেখছেন কত দুর্বল আমাদের দেশের স্টুডেন্টরা, এই একটা কথা বলতে পারে। সো এই যে জায়গাটা, এই জায়গাটা বুঝতে হয়। আই নিউ ইট, আমি এটা জানতাম। নো এর পাস্ট ফর্ম, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সের, আর এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ সেন্টেন্স। এই কনভারসেশন গুলো এই জন্যই প্র্যাকটিস করতে হয়। ইভেন সাম স্টুডেন্টস, এমনকি কিছু ছাত্ররা, ক্যান নট কনসেন্ট্রেট ইন স্টাডি, পড়াশোনায় মনোযোগ দিতে পারে না, বিকজ দে রিমেইন বিজি ওভার মোবাইল ফোন, কারণ তারা এই মোবাইল ফোনে বিজি থাকে ফর দ্য হোল নাইট, সারা রাত। This point is also correct because the mobile operators provide various facilities at night. এখানে provide টা verb, এটা present indefinite tense এর sentence, but it is not the fault of mobile phone, it is our fault. এটা মোবাইল ফোনের দোষ না, এটা আমাদের দোষ। Of course we should make the proper use of mobile phone. দেখেন should এর ব্যবহার, আমাদের মোবাইল ফোনের সঠিক ব্যবহার নিশ্চিত করা উচিত। Now I have to go to my private tutor. দেখেন এই যে have to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, কোন টেন্স? টেন্স না, সেমি মডেলের সেন্টেন্স। বাংলা অর্থ কি? আমার এখন প্রাইভেট টিউটরের কাছে যেতে হবে। ওকে, সি ইউ লেটার, বাই। তাহলে দেখেন এই যে একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন, আমি কি বলছিলাম আগের ক্লাসগুলোতেও, যে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে 4টা বিষয়ের উপর, টেন্স, মডাল, সেমি মডাল আর প্যাসিভ ভয়েসের উপর ধারণা থাকলে, আর যদি ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখা যায়, ভার্বের ফর্ম জানা যায়, তাহলে ইংলিশে আপনাকে কেউ আটকাতে পারবে না। এই যে একটা কনভারসেশন, এখানে আপনি কি দেখলেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, প্যাসিভের একটা সেন্টেন্স, মডাল ভার্বের সেন্টেন্স এবং সেমি মডালের একটা সেন্টেন্স এখানে আছে যে আই হ্যাভ টু গো। সো এর বাইরে কিন্তু কিছু হয় না। যত কনভারসেশন দেখেন, আপনি প্র্যাকটিক্যালি কারোর সঙ্গে কথা বলেন বা যে কোনো কিছু, আমি এর পরের দিন বাংলা থেকে একটা দেখাবো, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। তো এইগুলো প্র্যাকটিস করলে কি হয়, এই যে টেন্স শিখি বা মডাল ভার্ব শিখি বা সেমি মডাল ভার্ব শিখি, এগুলো আমাদের চর্চায় থাকে। এইগুলো চর্চায় রাখার জন্য কিন্তু আমার স্টুডেন্টদেরকে আমি এইগুলো প্র্যাকটিস করাই। আপনারা যারা পেইড কোর্সে আসবেন এই বিষয়গুলো পাবেন। সো যারা কোর্সটা করতে চান, এই নাম্বারে টাকা পে করে জানাবেন, আমি পেইড কোর্সের গ্রুপে অ্যাড করে নিব। যারা অলরেডি পে করছেন আমি এন্ট্রি করে রাখছি, টেনশন করতে হবে না। সবাই 9 তারিখ থেকে ক্লাস করতে পারবেন, নতুন গ্রুপে আমি নিয়ে নিব। আর এই নাম্বারে টাকা পে করে আপনারা হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিবেন বা নক করবেন। আর কার কোনো কথা থাকলে এই নাম্বারে কল দেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টুমরো। আগামীকালও রাত 8টায় ফ্রি লাইভ ক্লাস করবেন। প্যাসিভ ভয়েসের উপর ক্লাস নিব ইন ডিটেলসে, অনেক ইম্পর্টেন্ট হবে ক্লাসটা।